প্রচণ্ড রুড, অ্যারোগেন্ট এবং পাগলাটে স্বভাবের এক ডাক্তার, যে কিনা তার পেশেন্টের জীবন বাঁচাতে নিজের জীবনকেও ঝুঁকিতে ফেলতে প্রস্তুত। এমনকি সে তো যখন তখন যেখানে সেখানে পেশেন্টদেরকে উদ্ধার করতেও চলে যায়, কোনো নিয়মেরই ধার ধারে না সে। এমনই একজন ডক্টরের উপর সাউথ কোরিয়ার এক হসপিটালের ট্রমা সেন্টারের দায়িত্ব পড়ে। এবার এই ঘাটতারা ডাক্তার কিভাবে তার পুরো টিম এবং ট্রমা সেন্টারকে হ্যান্ডেল করে সেটাই দেখব আজকের গল্পে। সিরিজের নাম দ্য ট্রমা কোড। শুরুতেই আমাদের গল্পের নায়ক ডক্টর বেককে একটি শহরের দিকে যেতে দেখা যায়, যেখানে কিছু হেলিকপ্টার থেকে অসংখ্য বোমা বর্ষণ হতে থাকে এবং সুন্দর শহরটিকে প্রায় ধ্বংস করে চারিদিকে হাহাকার ছড়িয়ে পড়ে। ডক্টর বেক তো এই অবস্থা দেখে খুবই ঘাবড়ে যায় আর নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই শহরের একটি হসপিটালের সামনে চলে আসে। কিন্তু সেই সময় একটি বোমা ডক্টর বেকের কাছে পড়লে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। আর যখন তার জ্ঞান ফিরে আসে, সে দেখতে পায় সে সেই হাসপাতালেরই বেডে রয়েছে। এরপরে দৃশ্য পরিবর্তন হয় আর দেখানো হয় খবরে বলা হচ্ছে এই পর্যন্ত 13 জন গুরুতর আহত পেশেন্ট হসপিটালে পৌঁছানোর সাথে সাথেই মারা গেছে এবং আশঙ্কা করা হচ্ছে যে কোরিয়ার ট্রমা সেন্টার ঠিকমতো দায়িত্ব পালন করছে না। ট্রমা সেন্টার হলো সেই টিম যারা দুর্ঘটনায় গুরুতর ইমার্জেন্সি পেশেন্টদের তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে বাঁচিয়ে তোলে। এবার তো তাদের উপরই প্রশ্ন উঠছে। যাক, তো এরপর দেখানো হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিনিস্টার কাংকে, যিনি এই ট্রমা সেন্টার নিয়ে কথা বলতে থাকে। সেখানে এটা নিয়ে আলোচনা করে যে ট্রমা সেন্টার যেন সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করে, না হলে অনেক মানুষ মারা যাচ্ছে। তখনই সেখানকার ডিরেক্টর ডক্টর কোয়ানের কথা বলে, যিনি কোরিয়ার একজন বিশিষ্ট ট্রমা স্পেশালিস্ট। কিন্তু তিনি অতিরিক্ত পরিশ্রম করে পেশেন্টদেরকে চিকিৎসা দিতে দিতে আজ নিজেই শয্যাগত। অর্থাৎ তারা তো তাদের মতো যথেষ্ট চেষ্টা করছে, কিন্তু পেশেন্টদের অবস্থা এত খারাপ যে তারা চাইলেও তাদেরকে বাঁচাতে পারেনি। তো তারা তখন নিজেদের মধ্যেই প্রশ্ন করে যে এরকম যোগ্য ডক্টর আর পাওয়া যাবে কিনা। তখনই মিনিস্টার বলে পাওয়া যাবে, এমন একজন আছে এবং সে খুব তাড়াতাড়ি আসবে। এরপরে দৃশ্য শিফট হয়ে নাটকীয়ভাবে গল্পের নায়ক ডক্টর বেককে দেখানো হয়, যিনি একটি হসপিটালে এসে সোফায় বসে থাকে। অন্যদিকে গল্পের আর এক মূল চরিত্র জং উনকে দেখি আমরা। সে টিভিতে ডক্টর কোয়ানের নিউজ দেখছিল। ঠিক তখনই তার কাছে একটি কল আসে আর কলে বলা হয় একজন ইমার্জেন্সি পেশেন্ট আছে, সে গুরুতরভাবে আহত। আর এই কথা শুনেই তো জং উন দৌড়ে সেখানে যেতে থাকে। এদিকে ডক্টর বেক বার্গার খাচ্ছিল। তখনই জং উনকে এইভাবে দৌড়াতে দেখে ডক্টর বেক তার বার্গার খাওয়া বাদ দিয়ে দেয় আর সেও জং উনের পেছন পেছন যায় যে কি হয়েছে ব্যাপারটা। অন্যদিকে অ্যাম্বুলেন্সে করে আসা সেই পেশেন্টটিকে নিয়ে সবাই তাকে বাঁচানোর চেষ্টা করে, কারণ তার অবস্থা খুবই খারাপ ছিল। কিন্তু তাদের এত চেষ্টার পরও দেখা যায় পেশেন্টের অবস্থা আরও খারাপ হতে থাকে। ঠিক এমন সময় ডক্টর বেক এসে মুহূর্তের মধ্যে পেশেন্টের পেটে থাকা ছুরিটা এক টান দিয়ে সরিয়ে ফেলে। এতে তো সবাই চিৎকার দিয়ে ওঠে, কিন্তু কাউকেই পরোয়া না করে ডক্টর বেক এবার নিজেই পেশেন্টের ট্রিটমেন্ট করতে থাকে আর অবশেষে তার হার্টবিট নর্মাল অবস্থায় ফিরিয়ে আনে। এটা দেখে তো সবাই খুব অবাক হয়। জং উন তখন ডক্টর বেককে জিজ্ঞেস করে যে সে কে এবং এখানে কি করছে। তখন ডক্টর বেক বলে যে আজকে থেকে সেই হসপিটালে ট্রমা সেন্টারে সার্জন হিসেবে কাজ করবে। এরপরই সে সবাইকে নিজের পরিচয় দেয় আর বলে আমি ডক্টর বেক, আর এখন থেকে আপনাদের সবার সাথেই কাজ করব। তো সে এরপর জং উনকে জিজ্ঞেস করে পরবর্তী পদক্ষেপ কি। জং উন তো তখন কিছুটা ঘাবড়ে যায়, কিন্তু তারপরও সে বলতে থাকে সিটি স্ক্যান করতে হবে। তখন ডক্টর বেক হেসে দেয় আর বলে পেশেন্টের এমন অবস্থার পাশাপাশি এটাও জানা জরুরি যে তার এই অবস্থা কি করে হলো, তাহলেই তার সঠিক চিকিৎসা দেওয়া যাবে। তো সে যখন জানতে পারে যে কিরকম ছুরি দিয়ে পেশেন্টকে জখম করা হয়েছে, তখনই সে এভাবে ছুরিটি টান দিয়ে সরিয়ে ফেলেছিল, কারণ সে বুঝতে পেরেছিল ওই ছুরি টান দিলে পেশেন্টের তেমন কোনো সমস্যাই হবে না। তো এ কথা বলার পরই ডক্টর বেক আরও বলে যে এখন পেশেন্টের অপারেশনটা করতে হবে। এদিকে এই ঘটনা পুরো হসপিটালে ছড়িয়ে পড়ে, কিন্তু তখন তো সব ডাক্তাররা এঙ্গেজ ছিল, তাই সার্জারি করার জন্য তেমন কাউকে না পেয়ে একজন অ্যানেস্থেসিয়া এক্সপার্টকেই সেন্টার থেকে কল করা হয় আর তাকে গালি দিয়ে ডেকে নিয়ে এসে ডক্টর বেক অপারেশন শুরু করে। তখনই দেখা যায় অ্যানেস্থেসিয়া এক্সপার্ট বেশি ডোজ দিয়ে ফেলে। এতে তো ডক্টর বেক বেশ রেগে যায় আর তাকে অপমান করে বলে একে দিয়ে হবে না, বরং তার তো আরেকজন যোগ্য অ্যানেস্থেসিয়া এক্সপার্ট লাগবে। তো এরপরই অন্যদেরকে সে সেলাই করতে বলে সেখান থেকে বের হয়ে যায়। আর একদিকে দেখা যায় অ্যানেস্থেসিয়া টিম ডক্টর বেকের সমালোচনা করতে থাকে। এরপরই দৃশ্য পরিবর্তন হয়। একজন অ্যানেস্থেসিয়ার স্টুডেন্ট যার নাম পার্ক,
দেখা যায় সে জিম করছিল। ঠিক তখনই তার কাছে একটি কল আসে। কলে পার্ককে ইমার্জেন্সি ভাবে সার্জারির জন্য হসপিটালে আসতে বলা হয়। পার্ক তো তখন যেতে চায় না, কিন্তু তারপরও তাকে ধমক দিয়ে বলা হয় সে যেন এখনই হসপিটালে যায়। তো এর পরের দৃশ্যে আমরা দেখি ডক্টর বেক সেই পেশেন্টের সার্জারি করছে। তো তখনই পার্ককে সে জিজ্ঞেস করে যে সে কি ইচ্ছে করেই পেশেন্টের হার্টবিট কমিয়ে দিয়েছে। উত্তরে সে বলে কই না তো, এটা হার্টের কাছে এক্সটার্নাল আঘাতের জন্যই হয়েছে। তো এই উত্তরে ডক্টর বেক বেশ সন্তুষ্ট হয় এবং দ্রুত তার সার্জারির কাজটা করতে থাকে। অন্যদিকে ডিরেক্টর ডক্টর বেককে কল দিতে থাকে, কিন্তু ডক্টর বেক তো কলই রিসিভ করে না। তখনই মিনিস্টার কাং চলে আসে একটা প্রোগ্রামে। এই প্রোগ্রামটি মূলত ডক্টর বেকেরই অ্যাপয়েন্টমেন্ট সেরেমনি, তাই এখানে অনেকগুলো ডাক্তার অ্যাটেন্ড করে, কিন্তু সবাই আসলেও ডক্টর বেক সেখানে আসে না। তাই ডিরেক্টর মিনিস্টার কাংকে বলে যে ডক্টর বেক এখনো আসেনি, যাকে নিয়ে অনুষ্ঠান সেই আসলো না। এতে মিনিস্টার কাং বলে সমস্যা নেই, সে তার জন্য অপেক্ষা করবে। এদিকে ডক্টর বেক অপারেশন দ্রুত শেষ করলেও প্রোগ্রামের জন্য অনেকটা দেরি হয়ে যায়। জংউন তখন তাকে বলে প্রোগ্রামে অ্যাটেন্ড করতে, কিন্তু ডক্টর বেক তো পেশেন্টের জ্ঞান ফেরা পর্যন্তই সেখানে থাকতে চায়। বোঝাই যাচ্ছিল সে তার পেশেন্টদের নিয়ে কত বেশি চিন্তিত থাকে, আর সে তার কাজের প্রতিও অনেক বেশি ডেডিকেটেড। তাই সে এখান থেকে যেতেই চায় না, কিন্তু জংউন অনেকবার বলার পর ডক্টর বেক এবার রাজি হয়। আর দেখা যায় বেশ অনেকটা দেরি করেই সে প্রোগ্রামে আসে। তবে তাকে দেখে তো সেখানকার ডাক্তারগুলো তার দেরিতে আসা নিয়ে কটূক্তি করতে থাকে, কিন্তু এতে তার কিছুই যায় আসে না। যাক, তো ডিরেক্টর তখন ডক্টর বেকের কানে কানে বলে যাতে তার বক্তৃতার শুরুতেই সে সবার কাছে ক্ষমা চায়। তো যাই হোক, এরপরই ডক্টর বেক তার বক্তৃতা শুরু করে। সে বলে যে সে কোনোভাবেই কারো কাছে ক্ষমা চাবে না, তার মনে হয় সবারই তার কাছে ক্ষমা চাওয়া উচিত। এই কথা শুনে তো এবার সবাই চুপ হয়ে যায়। ডক্টর বেক এবার বলতে থাকে সে তো ভেবেছিল তারা তাকে দায়িত্ব দিয়ে ট্রমা টিমটিকে পুনর্গঠন করবে, কিন্তু সে এখন বুঝতে পেরেছে যে এই সবই ছিল লোক দেখানো। তাই সে এখন চায় যে এই ট্রমা টিম যেন বন্ধ হয়ে যায়। তার এই কথা শুনে তো সবাই অবাক হয়। ডিরেক্টর তখন ডক্টর বেককে বলে যে এসব কি হচ্ছে। হ্যাঁ, তখনই আরেকজন ডাক্তার যার নাম ডক্টর হান, সে ডক্টর বেককে প্রশ্ন করে যে তার তো বলা উচিত পরিস্থিতি যেমন থাকুক না কেন ট্রমা টিমকে সে চালাবে, কিন্তু তা না বলে সে এমন কথা বলছে কেন। তো ডক্টর বেক উত্তর দেয় যে সে সেই হসপিটালের পানি পান করেছে যার অবস্থা খুবই খারাপ, আর তাকে তো এটাও বলা হয়েছে যে সে কখনোই ট্রমা টিমে আসেনি এবং অন্য ডাক্তাররাও নিজেদের আলাদা ডিউটির ফাঁকে কল পেয়ে আসে ট্রমা রোগীদের সাহায্য করতে, যা দেখে এটা মনে হয় যে তাদের দিয়ে জোর করে এই ট্রমা রোগীদের দেখানো হচ্ছে। সে আজ পর্যন্ত কোথাও এতটা অনিয়ম দেখেনি। এসব দেখে সে খুবই হতাশ। সে এরকম অনিয়ম এবং অবজ্ঞা নিতে পারবে না, এজন্য সে কারো কাছে ক্ষমা চাবে না এবং এই হসপিটালের ট্রমা টিমটাও বন্ধ করে দেওয়ার কথা বলে সে। এই সব কথা শুনে তো কিছু ডাক্তার খুব ক্ষেপে যায়। তখন ডক্টর বেক বলে যে সেই ট্রমা টিমটি বন্ধ করে দিয়ে এই হসপিটালে একটি ট্রমা সেন্টার গঠন করবে। মিনিস্টারও তখন ডক্টর বেকের এই প্রস্তাবে রাজি হয়ে যায়, আর বেকও মিনিস্টারের সম্মতি পাওয়ার পর তার বক্তব্য শেষ করে আর সেখান থেকে চলে যায়। সে তার সিদ্ধান্তে অটল, এতে কে কি বলল না বলল তার কিছুই যায় আসে না। পরবর্তী দৃশ্যে দেখানো হয় ডক্টর বেক তার সেই পেশেন্টের খোঁজ খবর নেওয়ার জন্য সেই সেন্টারে কল করে, কিন্তু দেখা যায় ঠিকমতো কেউই তার তথ্য দিতে পারে না, আর তার কলটাও কেটে দেওয়া হয়। তখনই তো জংউন দৌড়াতে দৌড়াতে ডক্টর বেকের কাছে আসে। সে বলে একজন সিরিয়াস পেশেন্ট যে গিরি থেকে খাদে পড়ে গুরুতরভাবে আহত হয়েছে, তাকে এখানে নিয়ে আসতে গেলে হয়তো সে বাঁচবে না, কারণ তার দ্রুত চিকিৎসা প্রয়োজন। ডক্টর বেক এটা শুনে বলে তো ন্যাশনাল রেস্কিউ টিম হেলিকপ্টার পাঠাচ্ছে না? জংউন জানায় হ্যাঁ পাঠাচ্ছে। তখন ডক্টর বেক বলে ঠিক আছে, তাদেরকে খবর দাও তারা যেন এখানে প্রথমে আসে আর তাদেরকে সেখানে নিয়ে যায়। এ কথা বলার পরই ডক্টর বেক তার সেই পেশেন্টকে দেখতে যায়। তখনই হসপিটালের সেন্টারে থাকা নার্স চং ডক্টর বেককে চিনতে পারে না, তাই সে তাকে জিজ্ঞেস করে সে কে এবং এখানে কি করছে। এই বলেই সে তাকে রুম থেকে বের করে দেয়। ডক্টর বেক তখন তাকে থামাতে যেয়ে তার হাত ধরে। সেই সময় মেয়েটা ডক্টর বেকের হাতের ট্যাটু আর পেশেন্টের হাতের ট্যাটু দেখে, আর এটা দেখেই কল্পনা করতে থাকে যে ডক্টর বেক একজন গ্যাংস্টার এবং এখানে এসেছে পেশেন্টকে গুলি করতে। তো এই কল্পনা থেকে বের হয়েই মেয়েটি ডক্টর বেকের সাথে হাতাহাতি করতে থাকে। ঠিক তখনই সেখানে জংউন চলে আসে। জংউন এসেই তো মেয়েটিকে বলে সেটা কি করছে, উনি তো একজন নতুন ডাক্তার। মেয়েটি তখন তার ভুল বুঝতে পারে আর তার কাছে ক্ষমা চায়। সে বেশ লজ্জিতও হয়। যাক, তো এরপরই ডক্টর বেক পেশেন্টের কাছে যায়
পেশেন্ট তখন ডাক্তার বেককে তার জীবন বাঁচানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। বেক তখন বলে মানুষের জীবন বাঁচানোই তার একমাত্র কাজ। নিজের বড়াই করে সে বলতে থাকে যে তার বদলে অন্য কেউ থাকলে হয়তো সে বাঁচত না। এরপর সে জং উনকেও কাছে টেনে পেশেন্টকে দেখায় আর তার প্রশংসা করতে থাকে। তখনই জং উনের কাছে কল আসে আর জং উন বলে ডক্টর বেক হেলিকপ্টার চলে এসেছে। এ কথা শুনেই তো বেক দ্রুত পেশেন্টকে বিদায় দিয়ে নার্স চংকে বলে যে 30 মিনিট অন্তর অন্তর পেশেন্টের চেক আপ করতে। এরপরই তারা দুজন হেলিকপ্টারের কাছে পৌঁছানোর জন্য দৌড়াতে থাকে। তো হেলিকপ্টারের কাছাকাছি আসলেই জং উন ডক্টর বেককে একাই চলে যেতে বলে, কিন্তু ডক্টর বেক তো তার কোনো কথাই শোনে না আর জং উনকে জোর করে তার সাথে নিয়ে হেলিকপ্টারে ওঠে। আর সেখানে যাওয়ার পরই ন্যাশনাল রেস্কিউ টিমের একজন মেম্বার যার নাম জং হন তার সাথে পরিচয় হয় তাদের। ডক্টর বেক তার সাথে কথা বলতে থাকে আর অন্যদিকে তো জং উন উচ্চতায় খুবই ভয় পায়, তাই সে ভয়ে সেখানে ছটফট করতে থাকে। এদিকে আবহাওয়াটাও অনেকটা খারাপ হয়ে যায় আর মেঘের কারণে কোনো কিছুই দেখা যাচ্ছিল না। তো এই অবস্থা দেখে হেলিকপ্টারের ক্যাপ্টেন বলে আর সামনে এগোনো যাবে না, আবহাওয়া ভালো না, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। কিন্তু পেশেন্টের অবস্থা গুরুতর হতে থাকে, তাই উপায় না পেয়ে ডক্টর বেক নিজেই ক্যাপ্টেনের সাথে জায়গা বদল করে আর হেলিকপ্টারটি চালাতে থাকে আর কোনো মতে পেশেন্টের কাছাকাছি হেলিকপ্টার নিয়ে আসে আর সেখান থেকে একটা দড়ি নিচ পর্যন্ত ফেলে নিজেই নিচে নামার জন্য প্রস্তুত হয়ে যায়। সে তো জং উনকেও তাড়াতাড়ি করে তার সাথে নামতে বলে, কিন্তু জং উন তো লাফ দিয়ে নিচেই নামতে চায় না, কারণ তার তো অনেক বেশি ভয় করছিল। তখনই ডক্টর বেক বলে আজকে নিচে যদি তার ফ্যামিলি মেম্বার থাকতো তাহলেও কি সে এরকমই করত। এ কথা শুনেই তো জং উন ডক্টর বেকের কাছে আসে, কিন্তু তখন জং হন ডক্টর বেককে লাফ দিতে মানা করে। কিন্তু ডক্টর বেক তো এভাবে থামার পাত্র না, সে একটা হাসি দিয়ে হিরোর মতো জং উনকে কাঁধে নিয়ে দড়ি ধরে লাফ দেয়। এতে তো জং উন সজোরে চিৎকার দেয়। যাক, তো এরপরই তারা নিচে নেমে আসে। ডক্টর বেক আবারও লাফ দিয়ে সেই খাদের মধ্যে পেশেন্টের কাছে চলে যায়। তবে জং উন তো বেশ ভয়ে ভয়ে পেশেন্টের কাছে আসে। তখনই ডক্টর বেক পেশেন্টের হার্টবিট চেক করতে থাকে। সেই সময় জং উন খেয়াল করে বেকের হাতে একটা ট্যাটু রয়েছে। এটা দেখে তো সে কিছুটা অবাক হয়, কিন্তু তাকে কিছুই বলে না। আর ডক্টর বেক তখন বলে পেশেন্টের শ্বাস প্রশ্বাস ঠিক মতো হচ্ছে না। জং উন বলে তাহলে পাংচার করতে হবে। এটা করার পরও পেশেন্টের কোনোই সাড়া পাওয়া যায় না। তো বেক তখন বলতে থাকে পেশেন্টের ব্রেন ড্যামেজ হয়ে গেছে, তাই তাকে দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে। এরপরই পেশেন্টকে হেলিকপ্টারে উঠানো হয়। তো পেশেন্টের ব্রেনে যেন বাতাস যায়, এর জন্য ডক্টর বেক পেশেন্টের গলায় ফুটো করে এবং জং উনকে বলে পেশেন্টের মাথা শেভ করে ফেলতে। সে পেশেন্টের খুলির কিছু অংশ নাড়িয়ে ব্রেনের প্রেসার কমাবে, যাতে ব্রেনে অক্সিজেন চলতে থাকে, যেটাকে ডাক্তারি ভাষায় বলে ব্রেন ডিকম্প্রেশন। জং উন তখন বেককে বলতে থাকে যে হসপিটাল ছাড়া হেলিকপ্টারে এই কাজটি করা ঝুঁকিপূর্ণ হতে পারে। বেক তখন বলে যে উপায় নেই, এটি এখন করতেই হবে, এত সময় হাতে নেই আমাদের। আর সে এটাও জানায় সে আফগানিস্তানেও এই কাজটি করেছিল। যাক, তো এরপরই ডক্টর বেক পেশেন্টের ব্রেন ডিকম্প্রেশন করে। এর পরবর্তীতে দেখানো হয় নার্স চং পেশেন্টের বেড নিয়ে রেডি হয়ে আছে। এরপরই হেলিকপ্টার ল্যান্ড করে। পেশেন্টকে নিয়ে তারা সবাই দ্রুত ওটিতে যায়। সেখানে একজন বলে যে অ্যানেস্থেসিয়া এক্সপার্ট এখনো আসেনি আর সে ফোনও ধরছে না। ডক্টর বেক তো এটা শুনে অনেক রেগে যায় আর নার্সকে বলে দ্রুত পার্ককে ডেকে আনতে। নার্স চং তখন তাকে জানায় পার্ক তো এখনো স্টুডেন্ট, তাকে ডাকা কি ঠিক হবে? কিন্তু সে কোনো কথা না শুনে সাথে সাথে পার্ককে ফোন দেয় এবং দ্রুত আসতে বলে। পার্কও কল পেয়ে সেখানে আসার জন্য রাজি হয়ে যায়। এদিকে পেশেন্টের বিপি অনেক কমতে থাকে, তাই ডক্টর বেক তো তাৎক্ষণিক একটা ব্যবস্থা নেয় এবং তাকে কোনোভাবে স্বাভাবিক করে। এতে তো জং উন খুবই বিস্মিত হয় আর ভাবে এই মানুষটি কোনো সাধারণ মানুষ না, বরং বুদ্ধি ও গুণে অসাধারণ ব্যক্তি। এবং ডাক্তার বেকের কাজের প্রতি জং উনেরও অনেক বেশি আগ্রহ বাড়তে থাকে। তো বেক তখন বলে অপারেশন শুরু করতে হবে। অন্যদিকে ডক্টর হান হম্বিতম্বি করে তার সিনিয়র ডক্টরের কাছে আসে আর কাজের প্রথম দিনেই ডক্টর বেকের হেলিকপ্টারে করে পেশেন্টের কাছে যাওয়া নিয়ে তাকে কমপ্লেইন করতে থাকে আর বলে ডক্টর বেক যা শুরু করেছে তা কিন্তু বাড়াবাড়ির পর্যায়ে যাচ্ছে। সিনিয়র ডক্টর তখন এসব শুনে বলে যে সে একা যায়নি, সাথে জং উনকেও নিয়ে গেছে। এই কথা শুনে তো ডক্টর হান আরও অবাক হয় আর মনে করতে থাকে ইউনিভার্সিটিতে সবসময় সে জং উনের কাছে হার মানত,
এখনো সে হাঁটতে চায় না। এদিকে ডক্টর ডিরেক্টরের কল পেয়ে সাথে সাথে তার সাথে দেখা করে। ডিরেক্টর তখন বলে ডক্টর বেককে মিনিস্টারের সাথে পরিচয় করিয়ে দিয়েছে চিলসনং হসপিটালের ডিরেক্টর ও। এটা শুনেই তো সিনিয়র ডক্টর আফসোস করতে থাকে। সে বলে যে ডক্টর বেকের অসাধারণ গুণ রয়েছে, যার ফলে সে মৃত্যু পথযাত্রীকে এক নিমিষেই বাঁচাতে পারে। এ কারণে তারা দুজনেই চিন্তায় পড়ে যায়, কারণ তাদের তো উদ্দেশ্য এই সেক্টরে ডোনেশন পাওয়া টাকাগুলো নিজের আত্মসাৎ করা। কিন্তু ডক্টর বেক এই টাকাগুলো ব্যবহার করে যত পেশেন্ট বাঁচাবে ততই খরচ হবে। এ কথা ভেবেই তো তারা অত্যন্ত অখুশি হয়ে যায়। ডিরেক্টর তখন বলে সে ডক্টর বেকের সাথে দেখা করেছিল এবং ভেবেছিল তার স্যালারি কমাবে যাতে সেই কাজটা না করে, কিন্তু ডক্টর বেক তো তার কোনো কথাতেই পাত্তা দেয়নি। ডিরেক্টর তখন বলতে থাকে যে যত তাড়াতাড়ি সম্ভব ডক্টর বেককে এখান থেকে সরিয়ে ফেলতে হবে, না হলে ঝামেলায় পড়তে হবে তাদেরকেই। তো এরপরই দৃশ্য চলে যায় অপারেশন থিয়েটারে। সেখানে ডক্টর বেক অপারেশন চালায় আর জংউন ডক্টর বেকের প্রতিটি পদক্ষেপ মনোযোগ দিয়ে দেখতে থাকে। বেক পেশেন্টের মাথার কাজ শেষ হলে তার ফুসফুসের দিকে অপারেশন শুরু করে, আর এই অপারেশন শেষ হলে সে জংউনকে বলে পেশেন্টের বুক সেলাই করে দিতে। জংউন তো তখন এক দৃষ্টিতে তাকিয়ে ভাবতে থাকে যে ডক্টর বেক মাত্র এই 2 ঘন্টার মধ্যেই এত গুরুত্বপূর্ণ অপারেশনগুলো কিভাবে কমপ্লিট করলো। তো সেই সময়ই ডক্টর বেকের ডাকে জংউনের হুঁশ ফিরে আসে। এরপরই সে ডক্টর বেকের পাশে দাঁড়িয়ে হাত ধুতে থাকে। বেক তখন জংউনকে বলে আমার এই স্কিল দেখে তো তুমি একদম মুগ্ধ, আগে এরকম কখনো দেখোনি তাই না? তো বোঝা যায় এই ডক্টর বেক যতটাই স্কিল্ড তার থেকে বেশি সে নিজের প্রশংসা করতেই পছন্দ করে। যাক, তো জংউন তখন আর কি বলবে, সে বলতে থাকে আপনার এই স্কিল অতটাও খারাপ না। তখনই ডক্টর বেক জংউনকে ট্রমা সার্জন হতে বলে, কিন্তু এই কথা শুনে তো জংউন বেশ দ্বিধায় পড়ে যায়। সে কি বলবে কিছুই বুঝতে পারে না। তো তার এই অবস্থা দেখে ডক্টর বেক বলে কেন সে কি ট্রমা সার্জেন্ট হতে পারবে না? কিন্তু কেন হতে পারবে না, এর একটা রিজন সে বলুক। জংউন তখন বলে তার অ্যাডভাইজার চায় সে যেন একজন কোলোরেক্টাল ফেলো হয়। তখনই ডক্টর বেক জংউনকে বলে তার নিজের জীবন নিয়ে কেন অন্য কেউ সিদ্ধান্ত নিবে? সেই অ্যাডভাইজার এমন কি হয়েছে যে তার কথাই তাকে শুনতে হবে? এমন তো না সে অ্যাডভাইজার তাকে সাথে নিয়েই হসপিটালে কাজ করবে। এরপর ডক্টর বেক তাকে আরো বলে সে যদি তার সাথে কাজ করে তাহলে সে তাকে নিজ দায়িত্বে অপারেশন শিখাবে। এটা শুনে জংউন আবারও তার অ্যাডভাইজারের কথা তুলতে যাবে, কিন্তু তখনই ডক্টর বেক বলে তাহলে তার অ্যাডভাইজারের কথাই শেষ কথা। এটা শুনেই তো জংউন চুপ হয়ে যায়। তখন ডক্টর বেক সেখান থেকে চলে যায়। পরবর্তী দৃশ্যে দেখানো হয় ডক্টর হানের অফিসের সামনে ডক্টর বেকের অনেকগুলো পার্সেল। এটা দেখে তো ডক্টর হান রেগে যায় এবং দরজা থেকে তা সরিয়ে ফেলে। আর অফিসের ভেতরে ঢুকতে এসে দেখে ডক্টর বেক তো তার চেম্বারে বসে আছে। তাকে দেখেই তো সে একটু ভ্যাবাচাকা খেয়ে যায়। ডক্টর বেক তখন হানকে বসতে বলে আর বলে একটা জরুরি বিষয়ে কথা বলতেই সে এখানে এসেছে। সে তাকে এইটা বলে যে সে যায় যেন জংউন এখন থেকে তার আন্ডারেই কাজ করে। তো এখানেই আমরা জানতে পারি এই ডক্টর হানই হচ্ছে জংউনের অ্যাডভাইজার। তো জংউন হসপিটালে ডক্টর হানের আন্ডারেই রয়েছে, কিন্তু এখন ডক্টর বেক জংউনকে তার আন্ডারে নিতে চায়। কিন্তু তার এই কথায় তো ডক্টর হান কোনোভাবেই রাজি হতে চায় না। তখন বেক বলে তাহলে জংউনকেই ডিসিশন নিতে হবে যে সে কি করবে। তারা 4টার পর 3জনে এই বিষয়ে আলোচনায় বসবে। এই কথা বলেই সে সেখান থেকে চলে যায়। এদিকে জংউন ছাদে উঠে চিন্তা ভাবনা করতে থাকে যে তার আসলেই কি করা উচিত। অন্যদিকে ডক্টর বেক তার পার্সেলগুলো খুলতে থাকে। তখনই জংউন মেসেজ দিয়ে বলে যে সে যেই মেজরে আছে সেটাতেই সে খুশি। তখন ডক্টর বেক রিপ্লাই দিয়ে বলে 4টার সময় তার অফিসে আসতে। তো এরপরই সে নার্স জং এর কাছে আসে আর বলে জংউনকে যেভাবেই হোক রাজি করিয়ে তাদের ট্রমা টিমে আনতে হবে। তার ধারণা সে এখানে অনেক ভালো কিছু করতে পারবে আর জংউনের মতো একজন ডক্টর এখানে খুবই প্রয়োজন। এদিকে ডক্টর হান নিজের চেম্বারে ডেকে জংউনকে চা খেতে দেয় আর তাকে ইমোশনালি ম্যানিপুলেট করতে থাকে সে, যেন জংউন কোনোভাবেই ডক্টর বেকের আন্ডারে না যায়। এদিকে তো ডক্টর বেক দৌড়ে ডাক্তার হানের চেম্বারে ঢুকে পড়ে আর বলে যে তাদের 3জনের 4টার সময় এই বিষয়ে আলোচনা শুরু করার কথা ছিল, কিন্তু তারা তো আগেই শুরু করে দিয়েছে। তখনই ডক্টর হান বলে সে দেরি করতে চায় না। এই কথা শুনেই ডক্টর বেক একটি চেয়ার টেনে সেখানে বসে পড়ে। সে তখন জংউনকে জিজ্ঞেস করে যে সে কার আন্ডারে কাজ করবে। জংউন উত্তর দেওয়ার আগেই ডক্টর হান বলে অবশ্যই সে আমার আন্ডারে কাজ করবে এবং আমার সাথেই করবে। তখনই ডক্টর বেক বলতে থাকে তার কথা বিশ্বাস না করতে। তখনই ডক্টর হান রেগে যায় এবং ডক্টর বেকের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তো হাতাহাতি হতে থাকে। এর মধ্যেই জংউনকে আবারও জিজ্ঞেস করা হয় সে কোন সেক্টরে যেতে চায়। জংউন তখন বেশ ইতস্তত বোধ করে
তো তার এই অবস্থা দেখে ডক্টর বেক বলে যে থাক, দরকার নেই, এরকম ইতস্তত বোধ করলে পেশেন্টকে কখনোই বাঁচানো সম্ভব না, তাই সে যেন এখানেই থাকে। এই বলেই ডক্টর বেক সেখান থেকে চলে যায়। তো তাকে যেতে দেখেই জংউন তার পেছন পেছন ছুটে যায় আর বেককে জিজ্ঞেস করে যে ট্রমা সার্জন হলে তাকে কি কি ফেস করতে হবে। ডক্টর বেক তখন বলে আজকে যা হয়েছে ঠিক তেমনই হতে থাকবে এবং সে অসংখ্য মানুষের জীবন বাঁচাতে পারবে। এরপর ডক্টর বেকের চেম্বারের ছবিগুলো দেখে জংউন বলে যেই ছবিতে কি সেই সব পেশেন্টগুলো রয়েছে যাদেরকে ডক্টর বেক বাঁচিয়েছে। ডক্টর বেক বলে হ্যাঁ। এরপর সে বলতে থাকে সে একজন বৃদ্ধ এবং একটি ছোট বাচ্চাকে তাদের গুরুতর পরিস্থিতিতে কিভাবে বাঁচিয়েছে, এসবেরই গল্প শোনাতে থাকে সে। এই গল্প শুনে তো জংউন বেশ ইমোশনাল হয়ে যায় এবং ডক্টর বেকের আন্ডারে কাজ করতে রাজি হয়। ডক্টর হান তখন জংউনের কাছে আসে। তখন জংউন তাকে বলে সে ট্রমা সার্জেনি হতে চায়। ডক্টর হান তো কথা শুনে অনেক রেগে যায় এবং সে একটি গ্রুপ ইমেল লেখে যেখানে বলা হয়েছে যে এখন থেকে সব শিফটে জংউনের কাছে সব ট্রমা পেশেন্ট আসবে, অন্য ডাক্তাররা যাবে না। যাক, তো এরপর ডক্টর বেক জংউনকে কল দেয় আর বলে যে সে কি ঠিক আছে, কারণ এই সেক্টরে কাজ করতে হলে 24 ঘন্টা 365 দিনই এঙ্গেজ থাকতে হয়। এই কথা শুনে জংউন তো নিরুপায় হয়ে বসে পড়ে। তখনই ডক্টর বেক জংউনকে ডাক দেয়। সে তাকে জানায় এখন থেকে সে একা নয়, তারা দুজনই কাজ ভাগাভাগি করে নিবে। তো তখন জংউন খুব কিউরিয়াস হয়ে তাকে জিজ্ঞেস করে যে এত মানুষ থাকতে সে তাকেই কেন বেছে নিল। এর উত্তরে ডক্টর বেক বলে কারণ সে ভালো দৌড়াতে পারে। তো এর পরের দৃশ্যেই দেখানো হয় জংউন দৌড়াচ্ছে। ডক্টর বেক বলে আমি যখনই তোমাকে দেখি তখনই তুমি দৌড়ের উপর থাকো, আর পেশেন্টকে বাঁচাতেও এরকমই দৌড়ের উপর থেকো সবসময়। জংউন তখন বলে সে দেখিয়ে দিবে যে ডক্টর বেক তাকে বাছাই করে কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি। ডক্টর বেক তখন ঠাট্টা করে বলে যে আমি তোমাকে দেখিয়ে দিব যে তুমি এই সেক্টরে শিফট করে ভুল সিদ্ধান্ত নিয়েছ। যাক, তো এরপরই ডক্টর বেক জংউনকে ডক্টর হানের ইমেইলের রিপ্লাই দিতে বলে। জংউনও ইমেইলে লেখে যে ডক্টর বেক বলেছে ডক্টর হানের ওই কাপটি আসল অ্যান্টিক পিস, যেটা সে সেই তর্কের সময় রেগে ভেঙে ফেলেছিল। এদিকে ডাক্তার বেক জংউনকে নিয়ে ট্রমা সেন্টার গঠন করে আর চেম্বারও খুলে ফেলে। জংউন তখন ডক্টর বেকের সাথে হাঁটতে থাকে আর বলতে থাকে তার পরামর্শ মতো চললে হয়তো সে তার মতোই অনেক মানুষের জীবন বাঁচাতে পারবে। যাক, তো এরপরই আমরা দেখতে পাই নার্স চং জংউনের কাছে কল দিয়ে বলে একজন ইমার্জেন্সি পেশেন্ট অ্যাম্বুলেন্সে করে হসপিটালে আসছে। এ কথা শুনেই তো ডক্টর বেক ও জংউন দৌড়ে নার্স চং এর কাছে চলে আসে। তখন নার্স চং বলে একটা টানেলের ভেতর একটি প্রাইভেট কার ক্রাশ করেছে, এতে প্রথম সিটে থাকা 2 জন পেশেন্ট গুরুতর আঘাত পায় এবং পেশেন্টদেরকে নিয়ে দ্রুত এখানে আনা হচ্ছে। এর মধ্যেই পেশেন্টরা হসপিটালে চলে আসলে ডক্টর বেক আর জংউন দ্রুত মেয়ে পেশেন্টের প্রাথমিক ট্রিটমেন্ট শুরু করে। এদিকে মাঝবয়সী পেশেন্টকে অপারেশন থিয়েটারে আনা হয়, কিন্তু সেখানে নার্স চং এর সাথে অ্যানেস্থেসিয়া এক্সপার্টের কথা কাটাকাটি হয়ে যায়, কারণ সে অ্যানেস্থেসিয়া দিতেই চাচ্ছিল না। কিন্তু অ্যানেস্থেসিয়া না দিলে তো পেশেন্টের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। ঠিক তখনই ডক্টর বেক এসে তাদের থামায়। এরপরই দৃশ্য পরিবর্তন হয় আর দেখানো হয় ডিরেক্টর এবং পার্ক কথা বলছে। ডিরেক্টর পার্ককে প্রস্তাব করে যেন সে ডাক্তার বেকের সাথে থেকেই তার সমস্ত তথ্য তাকে এনে দেয়। এর বিনিময়ে ডিরেক্টর পার্কের ক্যারিয়ার গড়তে হেল্প করবে। তো এরপরই দেখানো হয় অপারেশন থিয়েটার, যেখানে ডক্টর বেক আর জংউন পেশেন্টের অপারেশন করছিল। একটা পর্যায়ে প্রচুর ব্লিডিং হতে থাকে আর দেখা যায় রক্তের স্বল্পতা। ডক্টর বেক তখন এক দৃষ্টিতে পেশেন্টের ইনজুরির দিকে তাকিয়ে থাকে আর খুঁজে বের করে ব্লিডিং হওয়ার কারণ। এরপর সেই অনুযায়ী সে এখানে সেলাই করে দেয়। এতে ব্লিডিংও বন্ধ হয়ে যায়, কিন্তু পেশেন্টের লিভার কিছুটা ড্যামেজ হয়ে যাওয়ায় একটি ভালো লিভারের ট্রান্সপ্লান্ট করার প্রয়োজন হয়। তখনই নার্স চং একজন লিভার ডোনারের ক্লায়েন্টের সন্ধান দেয় আর জংউনও তখন সাথে সাথে সেই ক্লায়েন্টকে বলে যে তাদের একটি লিভার লাগবে। কিন্তু ক্লায়েন্ট বলে যিনি ডোনার তার পরিবারের সাথে যোগাযোগ করা যাচ্ছে না, তিনি ডোনারের পরিবারের সম্মতি না পেলে লিভার দেওয়াটা সম্ভব হবে না। তখনই তো ডক্টর বেক নিজেই ডোনারের পরিবারের সাথে দেখা করতে চায়, কিন্তু নার্স চং বলে আগে ডোনারের রক্তের গ্রুপটা দেখে নেওয়া উচিত। তো তারা পেশেন্ট আর ডোনারের ইনফরমেশন চেক করতেই এটা বের হয়ে আসে যেই পেশেন্টই হচ্ছে সেই ডোনারের পরিবারের সদস্য। ডোনার হচ্ছে এই পেশেন্টের বাবা। তো ওই মাঝবয়সী পেশেন্ট আর মেয়েটি হচ্ছে ভাই বোন, যারা তাদের বাবাকে দেখতে হসপিটালে আসছিল। তখনই তাদের অ্যাক্সিডেন্ট হয়। ডক্টর বেক তখন ক্লায়েন্টকে জিজ্ঞেস করে যে তাদের রক্তের গ্রুপ মেলে কিনা। তখনই ক্লায়েন্ট বলে যে হ্যাঁ মেলে। ডক্টর বেক তখন বলে যে তাহলে এই লিভার দিয়েই অপারেশন করতে হবে। তো এরপরই ডোনারকে ডক্টর বেকের কাছে নিয়ে আসা হয় এবং ডক্টর বেক ডোনারের থেকে তার লিভারটি আলাদা করে। এরপরই তা পেশেন্টের কাছে এনে লিভার ট্রান্সপ্ল্যান্ট করা শুরু করে দেয়।
তো সাকসেসফুল ভাবে অপারেশন করার পর ডক্টর বেক আর জংউন সেই মেয়ে পেশেন্টের কাছে যায়। মেয়ে পেশেন্টটিকে সে দেখতে না পেলে সেখানে আর একটা ডাক্তার ডক্টর বেককে বলে যে মেয়ে পেশেন্টটি ডক্টর জং এর কাছে আছে। এটা শুনেই তো তারা ডক্টর জং এর অপারেশন থিয়েটারে ঢুকে পড়ে। সেই ডক্টর বেককে তখন কটূক্তি করতে থাকে। জংউন তখন ডক্টর জংকে কোনোভাবে থামায়। সেই সময় ডক্টর বেক মেয়ে পেশেন্টের রিপোর্ট চেক করে দেখে যে তার কিডনি ফেলিয়ার হয়েছে এবং তার কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। এই জন্য সে ডক্টর শিনকে কল করে আর তাকে এই বিষয়ে বিস্তারিত জানায়। এরপরই দেখা যায় ডক্টর বেক ওই মেয়ে পেশেন্টের বাবার ডোনেট করা একটি কিডনি নিয়ে আসে। 30 মিনিটের মধ্যেই ডক্টর বেক কিডনিও ট্রান্সপ্ল্যান্ট করে ফেলে। তো অপারেশন শেষ করে সে জংউনকে নিয়ে ডোনারের কাছে যায় এবং তার এই অর্গান ডোনেশনের কাজটিকে শ্রদ্ধার চোখে দেখে। পরের দিনই ডক্টর বেক জংউনকে চিৎকার দিয়ে ঘুম থেকে তোলে এবং নিজের চেম্বারে চলে আসে। সেখানে সেই খাদে পড়ে যাওয়া পেশেন্ট তার জীবন বাঁচানোর জন্য ডক্টর বেককে অনেক ধন্যবাদ দেয়। এরপর দেখা যায় ডক্টর বেক তার সাথে একটা ছবি তুলে নেয় আর সেটা তার অন্যান্য পেশেন্টের ছবির সাথে রেখে দেয়। নার্স চং তখন ডক্টর বেককে বলে যে তার এই টিম চালানোর জন্য যেই বাজেট রাখা হয়েছিল তা কাট করে কমাতে 10 বার ইমেল এসেছে, তাই তাদের উচিত ডিরেক্টর বোর্ডের কাছে যেয়ে তাদের কাছে রিকোয়েস্ট করা যেন তারা বাজেট কাট না করে। এমন সময় ডক্টর হান আসে এবং ডক্টর বেককে তার সাথে যেতে বলে। বেককে নিয়ে ডক্টর হান সিনিয়র ডক্টরের কাছে যায়। তো সিনিয়র ডক্টর বলে যে এই পর্যন্ত তাদের টিমে 300 মিলিয়ন টাকা খরচ হয়েছে, যেটা তারা মেনে নিতে পারছে না। তখনই ডক্টর বেক বলে এই টাকা তো সরকারিভাবে দেওয়ার কথা। এটা শুনেই সিনিয়র ডক্টর আর ডক্টর হান হাসতে থাকে। তারা বলে এই টাকা এভাবে খরচ করার কথা না, এই টাকা দিয়ে হসপিটালের সেন্টারগুলোতে আসবাবপত্র ও দরকারি জিনিসপত্র কেনার কথা। এসব শুনে বেক বলে তো এই টাকা সঠিকভাবে ব্যবহার করাই হচ্ছে তার মূল উদ্দেশ্য এবং তার বাজেটের টাকা যেন অন্য কোথাও খরচ না হয়। একথা বলেই সে সেখান থেকে চলে যায়। সিনিয়র ডক্টর তখন ডক্টর হানকে বলে ডক্টর বেককে না থামালে সে কখনোই ডিরেক্টর হতে পারবে না এবং ডক্টর হান চিফ ডিরেক্টর হতে পারবে না। তখনই হান বলে সেই বিষয়ে ডক্টর বেককে যেভাবেই হোক থামাবে। তো এরপরই সে সেখান থেকে বের হয়ে ডক্টর ইউনকে কল দেয় আর তাকে তার সাথে ডিনার করার জন্য ইনভাইট করে। এদিকে জংউন এই বিষয়ে ডক্টর বেকের জন্য চিন্তা করতে থাকে। তখনই ডক্টর বেক তাকে নিশ্চিন্ত হতে বলে এবং বলে আজকে সে তাকে এবং নার্স চংকে ট্রিট দিবে। জংউনও তো নার্স চংকে কল দিয়ে এই বিষয়ে জানায়। এরপর দেখা যায় ডক্টর বেক স্যুট পরে একদম ফিট হয়ে আসে এবং জংউনকে নিয়ে চলে যায় রেস্টুরেন্টে। এরপর তারা 3 জন বসে ডিনার করতে থাকে। কথায় কথায় ডক্টর বেক বলে ছোটবেলায় তার বাবা মা মারা গেছে। আসলে অনেক ছোট অবস্থাতেই তার মা মারা গিয়েছিল, সে কারণে তার মায়ের কথা তার তেমন একটা মনে নেই। তবে তার বাবা একজন পরিচ্ছন্ন কর্মী ছিল। রাস্তায় তার বাবা গাড়ির নিচে একদিন চাপা পড়ে মারা যায়। তার বাবার অবস্থা এতটা গুরুতর ছিল যে কোনো হসপিটালই তাকে নিতে চাচ্ছিল না। অবশেষে একটি হসপিটাল নিতে চায় আর সেই হসপিটালে পৌঁছানোর সাথে সাথেই তার বাবা মারা যায়। এজন্যই ডক্টর বেক একজন ডাক্তার হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল আর অনেক কষ্টের পরই সে আজ ডাক্তার হতে পেরেছে। তাই তো সে তার সব পেশেন্টদের জন্য এত বেশি কেয়ারফুল থাকে, কারণ তার বাবাকে তো সে বাঁচাতে পারেনি। তবে সে চায় তার বাবার মতো অন্য কেউ যেন মারা না যায়, তাই সে তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে তার পেশেন্টদেরকে বাঁচানোর। যাক, তো এরপরই জংউন ডক্টর বেকের হাতের ওই ট্যাটু সম্পর্কে জানতে চায়। তো বেক জানায় সে অনেক যুদ্ধের ময়দানে গিয়েছিল কিন্তু কখনো তার গুলি লাগেনি, এই জন্যই সে এই ট্যাটুটা করেছে। এমন সময় জংউনের কাছে কল চলে আসে আর তাকে বলা হয় হসপিটালে ইমার্জেন্সি পেশেন্ট এসেছে। এই খবর পেয়েই তো ডক্টর বেক আর জংউন দুজনেই খাওয়া বাদ দিয়ে হসপিটালের দিকে ছুটতে থাকে। বোঝা যায় জংউনও এখন বেকের মতো ডেডিকেটেড ডক্টর হয়ে গিয়েছে। তো পেশেন্টের কাছে এসেই ডক্টর বেক দেখে তার আসার আগেই তো এই পেশেন্টটি মারা গেছে। বেক তখন নিজেকেই দোষ দিতে থাকে আর বলতে থাকে সে যদি হসপিটালে থাকতো তাহলে হয়তো সেই পেশেন্টটিকে বাঁচাতে পারত। জংউন তখন ডক্টরকে বুঝাতে থাকে যে এই পেশেন্টটি এমনিতেই মারা যেত, কারণ তার আঘাত অত্যন্ত গুরুতর ছিল, এখানে তার কোনো দোষ নেই। তখনই আরো একটি পেশেন্ট আসে। তখনই ডক্টর বেক সেই পেশেন্টের কাছে চলে যায়। এরপরই তাকে নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে। পরবর্তীতে দেখানো হয় ডক্টর বেক আর জংউন আরো পেশেন্টদেরকে বাঁচানোর জন্য বেশ দৌড়াদৌড়ি করছে। জংউন তো এভাবে বিভিন্ন পেশেন্টদের বাঁচানোর জন্য ছুটতে ছুটতে একেবারেই ক্লান্ত হয়ে যায়। এরপরই ডক্টর বেকের সাথে সে দেখা করে। বেকের কাছে একটি মেসেজ আসে, সেখানে বলা হয় হসপিটালে ডক্টরদের নিয়ে একটি মিটিং হবে, কিন্তু ডক্টর বেক তো যেতে চায় না। তখন জংউন তাকে রিকোয়েস্ট করতে থাকে, তাই সে তার কথায় অ্যাটেন্ড করার জন্য রাজি হয়ে যায়।
এবং সেখানে চলেও যায়। বেক তো তখন নিজের সিটে গিয়ে বসে। এরপরই ডিরেক্টর আসে এবং মিটিং শুরু করে। মিটিংয়ে বলা হয় এই বছর এই হসপিটালে 30 বিলিয়ন টাকা উপার্জিত হয়েছে। নিউরোলজি সেক্টরে সবথেকে বেশি টাকা উপার্জিত হয়েছে। এতে তো সবাই হাততালি দেয়, কিন্তু দেখা যায় ডক্টর বেক তখন অন্যদিকে চুপ করে বসে থাকে। দৃশ্য পরিবর্তন হয়। এখানে নার্স জং উনকে বলছিল যে যেদিন তারা ডিনার করতে গিয়েছিল সেদিন রেস্টুরেন্টে সে ডক্টর হান আর অন্য একজন মহিলাকে দেখেছিল, আর তাদের দেখে মনে হচ্ছিল তাদের দুজনের মধ্যে অ্যাফেয়ার রয়েছে, কিন্তু জং উন তো এটা বিশ্বাস করতে চায় না। তখনই জং উনের কাছে একটা কল আসে, আর কলে বলা হয় একটা জায়গায় হঠাৎই রোড অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এটা শুনেই তো সে নার্স জংকে সিপিআর রেডি করতে বলে আর সেই জায়গার উদ্দেশ্যে যেতে নেয়, কিন্তু তখনই নার্স তাকে বলে বেককে জানানোর জন্য, কিন্তু জং উন বলে সে নিজেই আগে যেয়ে পেশেন্টকে দেখবে। এটা বলেই সে বের হয়ে যায়। এদিকে মিটিং চলতে থাকে এবং সিনিয়র ডক্টর বেককে দেখায় যে ট্রমা সার্জারিতে সবথেকে বেশি ইনভেস্টমেন্ট হয়েছে। ডক্টর বেক তখন বলে যে তাদের হিসাবে ভুল আছে, যদি ডোনেশনের টাকা সব অ্যাড করা হয় তাহলে ইনভেস্টমেন্টের হিসাব আরও কম হবে। এতে সিনিয়র ডক্টর বলে যে ডোনেশনের টাকা শুধু ট্রমা সার্জারির জন্য নয়, বরং পুরো হসপিটালের জন্য। এ কথার পাল্টা জবাবে ডক্টর বেক বলে যে তাহলে এই ইনভেস্টমেন্টের হিসাব শুধু ট্রমা সেন্টারের জন্য হিসাব না করে পুরো হসপিটালে ইনভেস্টমেন্টের সাথে যুক্ত রাখতে। এতে তো মিটিংয়ের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অন্যদিকে রোড অ্যাক্সিডেন্টে আহত পেশেন্টকে হসপিটালে নিয়ে আসা হয়। জং উন পেশেন্টের কাছে আসে। এই মেয়ে পেশেন্টকে দেখেই তো জং উন চিনতে পারে এই মেয়েটি হলো জিয়ং এবং সে ছিল জং উনের ইউনিভার্সিটির জুনিয়র। নার্স জং তখন জং উনকে বলে মেয়েটির পালস পাওয়া যাচ্ছে না। এ কথা শুনেই তো জং উন জিয়ং এর নাম নিয়ে চিৎকার দিয়ে ওঠে আর নার্স জংকে বলে ডক্টর বেককে কল দিতে। এদিকে তো ডক্টর বেক আর হানের মধ্যে কথা কাটাকাটি হতে থাকে। তখনই ডক্টর বেকের কাছে কল আসে আর কল রিসিভ করার পরপরই সে আর কারো কোনো কথা না শুনে সাথে সাথে মিটিং থেকে বের হয়ে যায়। এরপর আবার ডক্টর হানের কাছেও কল আসে। কলে বলা হয় তার মেয়ে অ্যাক্সিডেন্টে গুরুতরভাবে আহত হয়েছে। এখানেই জানা যায় ডক্টর হানের মেয়েই হচ্ছে জিয়ং এবং সে এখন ট্রমা সেন্টারে আছে, তাই তাকে দ্রুত ট্রমা সেন্টারে আসতে বলা হয়। তখনই ডক্টর হান ডক্টর বেকের রাস্তা আটকে বলে এতদিন সে তার সাথে যা করেছে তা ভুল করেছে। এরপর সে রিকোয়েস্ট করতে থাকে যে সে যেন তার মেয়েকে বাঁচিয়ে নেয়। ডক্টর বেক তখন বলে সে তার মেয়েকেই বাঁচাতে যাচ্ছে। এদিকে জং উন জিয়ংকে সিপিআর দিতে থাকে। ডক্টর বেক চলে আসে এবং দ্রুত পর্দা টেনে দিতে বলে। সেই সময় ডক্টর হান ভেতরে ঢুকতে চাইলে তাকে ঢুকতে দেয়া হয় না। এই জন্য সে তো প্রায় পাগলের মতো আচরণ করতে থাকে। তখনই ডক্টর হানকে শান্ত হতে বলার জন্য ডক্টর বেক নার্স চংকে পাঠায়। চং তখন ডক্টর হানকে একটু শান্ত হতে বলে। তো এরপরই ডক্টর হান কিছুটা শান্ত হয়। এরপর সে চংকে জিজ্ঞেস করে যে অবস্থা কতটা সিরিয়াস। নার্স চং জানায় অবস্থা আসলেই অনেকটা সিরিয়াস। এটা শুনেই তো সে কান্নায় ভেঙে পড়ে। চং তখন বলে অপারেশন শেষ হলে তাকে জানানো হবে। হান তখন তাকে বলতে থাকে যে অবস্থা বেশি সিরিয়াস হয়ে গেলে তাকে যেন অবশ্যই জানানো হয়। তো এদিকে জিয়ংকে সিপিআর দেওয়ার ফলে তার হার্টবিটের রেসপন্স চলে আসে। তখনই ডক্টর বেক বলে জিয়ংকে এখন হার্টের সার্জারি করতে হবে। তখনই হান তার একজন বন্ধুকে কল দেয় তার মেয়ের হার্টের সার্জারি করার জন্য, কিন্তু ডক্টর বেক নিজেই এই সার্জারিটা করতে চায়। এতে তো ডক্টর হান তাকে বাধা দেয়, কিন্তু ডক্টর বেক বলে এই সার্জারির জন্য সে সমস্ত দায়িত্ব নিবে এবং কোনো ক্ষতি হলে তার দায়ভারও নিবে। কথা বলেই সে অপারেশন থিয়েটারের দিকে যায় আর ডক্টর হানও তখন তার পেছন পেছন যায় এবং ডক্টর বেককে বাধা দেয় আর বলে সে তাকে বিশ্বাস করে না। ডক্টর বেক তখন জং উনকে ডাক দেয় আর তাকে বলে এই ডক্টর হান পাগল হয়ে গেছে, তাই সে এই মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। এমন অবস্থায় যদি দুজন ডাক্তার চিকিৎসা করতে যায় তাহলে চিকিৎসা করার অনুমতি আছে। যাক, তো এই বলেই ডক্টর বেক বলে আমি চিকিৎসা দিতে যাচ্ছি, আর যদি জং উন চায় তাহলে এই অপারেশনটা করা যাবে। এদিকে তো জিয়ং এর বিপি ড্রপ হতে দেখে জং উন দ্রুত রাজি হয়ে যায় এবং ডক্টর হানকে বাইরে বের করে তারা অপারেশন করতে থাকে আর নার্স চং তখন ডক্টর হানকে আটকায়। এদিকে তার সেই বন্ধু চলে আসে। তারা দুজনেই তখন ভেতরে ঢোকার জন্য আকুতি মিনতি করতে থাকে। সেই সময় নার্স চং তাদের ভেতরে ঢুকতে দেয়। সেখানে ঢুকেই তারা দেখে যে ডক্টর বেক হার্টের অপারেশন শুরু করে দিয়েছে। অপারেশন করার সময় হার্ট থেকে রক্তক্ষরণ হওয়া শুরু হয়। বেক তখন কোনো মতে জং উনকে হাত দিয়ে রক্তক্ষরণ বন্ধ করতে বলে। এই অবস্থা দেখে তো ডক্টর হান সাথে সাথে জ্ঞান হারায়। তখনই দেখা যায় ডক্টর একটি লেয়ার নিয়ে তা হার্টের সাথে সেলাই করে দেয়। এর পরের দৃশ্যে দেখানো হয় নার্স চং ডক্টর হানের মুখে পানি ঢালে, এতেই তার জ্ঞান ফিরে আসে।
আর জ্ঞান ফেরার পরই সে জিয়ং এর ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। এদিকে দেখা যায় যে অপারেশন এখনো চলছে। পেশেন্টের বিপি নর্মালে নিয়ে এনে ডক্টর বেক অপারেশন শেষ করে বের হয়। তখনই ডক্টর হান বাইরে সবার সামনে হাঁটু গেড়ে বসে এবং তার মেয়েকে বাঁচানোর জন্য ডক্টর বেককে ধন্যবাদ জানায়। তখনই ডক্টর বেক বলে এবার হয়তো সে বুঝবে ট্রমা সেন্টারের গুরুত্বটা কেমন। এরকম দুর্ঘটনা যে কারোর সাথেই হতে পারে, তাই এটা ভেবে বসে থাকা যাবে না যে ট্রমা সেন্টার গুরুত্বহীন। ডক্টর হান তখন কাঁদতে কাঁদতে ডক্টর বেককে ধন্যবাদ বলতে থাকে। এরপরই দেখানো হয় জিয়ং এর রুমে সবাই এসেছে এবং ডক্টর বেকের ডাকে জিয়ং এর জ্ঞান ফিরে আসে আর সে চোখ মেলে তাকায়। ডক্টর হান তো তখন বেককে বলে তার মেয়েকে বাঁচানোর এই ঋণ সে কোনোদিনও শোধ করতে পারবে না। বেক তখন বলে হান চাইলে সে এই ঋণ অন্যভাবে শোধ করতে পারবে। এই কথায় তো ডক্টর হান তার দিকেই তাকিয়ে থাকে। তখনই সে ডক্টর বেককে তার চেম্বারে নিয়ে আসে আর সে বলতে থাকে এই বাজেটের ব্যাপারে তাকে সে সাহায্য করবে। ডক্টর বেক তখন বলে বাজেট ছাড়াও ডক্টর বেক জানে যে ডক্টর হান গোপনে তার ব্যক্তিগত বিষয়ে ইনফরমেশন রেখেছে। এ কথা শুনেই তো ডক্টর হান একটু অবাক হয় এবং দেখানো হয় সে একটি মহিলার সাথে ডক্টর বেকের ব্যক্তিগত ইনফরমেশন নিয়ে কথা বলছে। মহিলাটি বলে ডক্টর বেক তাদের সাথে ছিল 5 বছর। সে আরও বলে বেকের সম্পর্কে কিছু গুজব রয়েছে। গুজবে বলা হয় ডক্টর বেক আফগানিস্তানে যেমন মানুষের জীবন বাঁচাতো ঠিক তেমনি মানুষের জীবনও নিয়েছে এবং সে একটি দলের সাথেও যুক্ত ছিল যার নাম ব্ল্যাক উইংস। তো দৃশ্য পরিবর্তন হলে ডক্টর হান ডক্টর বেককে বলে যে সে কাউকে কথা জানাবে না। ডক্টর বেক তখন কিছুটা চুপ হয়ে যায়। এরপরই সে বলে পুরানো একটা কথা আছে, তা হলো না জানলে হয় না ক্ষতি, যত বেশি জানা হবে ততই ক্ষতি হবে। এ কথা বলেই সে ওই চেম্বার থেকে বের হয়ে দরজার কাছে দাঁড়ায় আর ইশারায় ডক্টর হানকে বোঝায় যে সে ডক্টর হানকে এখন থেকে চোখে চোখে রাখবে। হানও তো তখন কিছুটা ভয় পেয়ে যায়। এর পরের দৃশ্যে দেখানো হয় সেই দুই ভাই বোনের মধ্যে বোনটির আজ জ্ঞান ফিরে আসে। এটা দেখে তো নার্স চং এবং জংউন অনেকটা ইমোশনাল হয়ে যায় এবং তারা কান্না করতে থাকে, কিন্তু ডক্টর বেক তাদেরকে দেখে শক্ত হতে বলে। এই সময় টিভি আর মিডিয়া থেকে লোক আসে ডক্টর বেকের ইন্টারভিউ নিতে। সবাই তো এবারে ডক্টর বেককে ঘিরে ধরে। ডক্টর বেকই তাদেরকে ডেকে আনে ইন্টারভিউ দিতে। তো তাকে প্রশ্ন করতেই তার ফোন বেজে ওঠে, তাই সে সাথে সাথে কলটা রিসিভ করে। সেখানকার কোলাহলের শব্দে ঠিকমতো শুনতে না পেরে সে সবাইকে ধমক দিয়ে চুপ করতে বলে আর সে সেই জায়গা থেকে চলে যায়। লোকটা খুবই অদ্ভুত। এদিকে জংউন ল্যাপটপে ডক্টর বেকের অপারেশন করার ধরন নিয়ে ইন্টারনেটে রিসার্চ করতে থাকে। তখনই সে দেখে একটি আর্টিকেলে ব্ল্যাক উইংসের নাম দেয়া। তখনই ডক্টর বেক ফোন দিয়ে বলে যে তাদের এখনই হেলিকপ্টারে উঠতে হবে এবং সে যেন সবকিছু নিয়ে তার ব্যাকপ্যাক রেডি করে আনে। জংউন তখন ল্যাপটপটি অফ করে তার ব্যাকপ্যাক নিয়ে মাঠে চলে আসে এবং হেলিকপ্টারটি সেখানে আসতে থাকে। জংউনের হঠাৎই ডক্টর বেকের হাতে ট্যাটুটির দিকে চোখ পড়ে। তার তখন মনে পড়ে যে ল্যাপটপে একটু আগেই সে একজন ব্যক্তির হাতে ঠিক একই রকম ট্যাটু দেখেছিল। জংউন তখন আমতা আমতা করে ডক্টর বেককে জিজ্ঞাসা করেই ফেলে যে ব্ল্যাক উইংসকে সে চেনে কিনা। তখনই ডক্টর বেক কিছুটা থমকে যায়। সে একবার জংউনের দিকে তাকায়, আবারও হেলিকপ্টারের দিকে তাকায়। হেলিকপ্টারটা তখন একদম তাদের কাছেই নেমে চলে আসে। তো এরপরই দেখা যায় বেক যে ইন্টারভিউ দেওয়ার জন্য সাংবাদিকদেরকে ডেকে এনেছিল তাদের সাথে রুড বিহেভ করাতে তারা সেই ইন্টারভিউ চারিদিকে প্রচার করে দেয়। সব জায়গায় সবার ফোনে ডক্টর বেকের এই রুড ভিডিও প্রচার হতে থাকে। নার্স চংও এই ভিডিও দেখে হাসতে থাকে আর বলে ডক্টর বেক নিজে ডেকে এনে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে। মিনিস্টার কাং তো এতে কিছুটা হতাশ হয়ে যায়। এদিকে ডিরেক্টর তো খুশি হয়। এই বিষয়ে ডিরেক্টর বলতে থাকে মিনিস্টার কাং এর চেহারাটা দেখতে পারলে সে আরো খুশি হতো এখন। তো সিনিয়র ডাক্তার বলে যে ডক্টর বেককে মিনিস্টার কাং এত বড় মুখ করে এখানে এনেছে, সেই তার মুখ পুরালো। সব মিডিয়ার সামনে ব্যাড পাবলিসিটি হয়ে গেল ডক্টর বেকের। তখনই ডিরেক্টর বলে তাদের সমস্যা এখনো মেটেনি। তিনি বলেন যদি ডক্টর বেক একাই সবার সামনে অপমান হতো তাহলে কোনো চিন্তা থাকতো না, কিন্তু সে তো নিজে সহ এই হসপিটালের সম্মান নষ্ট করেছে। এই হসপিটালের একটা ব্যাড রেপুটেশন চলে এসেছে। তো এরপরই ডিরেক্টর আরো বলে ডক্টর বেক তাকে ইমেল পাঠিয়েছে এবং বলেছে যেন তার সেন্টারের ট্রমা ইউনিটে বাজেট বাড়ানো হয়। তা না করলে সে ডিরেক্টরকে হুমকিও দিয়েছে যে ডিরেক্ট সে মিনিস্টারের কাছে যাবে সাহায্য নিতে। সিনিয়র ডক্টর বলে ডক্টর বেকের দিন দিন সাহস একটু বেশিই বেড়ে যাচ্ছে। ডিরেক্টর তখন বলতে থাকে ডক্টর বেককে এখান থেকে সরাতে তারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করবে আর সময় পেলেই তারা তাকে এখান থেকে সরিয়ে দিবে। এরপরে দৃশ্য পরিবর্তন হয়। দেখানো হয় একটি অন্ধকার রুমে জংউন ল্যাপটপে ব্ল্যাক উইংসের ব্যাপারে ঘাটাঘাটি করছে।
তখনই সে জানতে পারে ব্ল্যাক উইন্স হলো একটি প্রাইভেট মিলিটারি কোম্পানি। এরা পৃথিবীতে সবথেকে বড় প্রাইভেট মিলিটারি কোম্পানি, যারা সংঘাতপূর্ণ এলাকায় শুধু ভিআইপিদের সেবা দেয়। এছাড়াও তারা বিভিন্ন কমরেড অপারেশনও করে, কিডন্যাপিং এবং রেস্কিউ কাজেও তারা সাহায্য করে। তাদের দক্ষতা স্পেশাল ইউনিটদের থেকেও বেশি। তারা ডাক্তারি কাজে পারদর্শী এমন লোকদেরকেই বেছে নেয়। তাদেরকে এমনভাবে ট্রেন করা হয় যাতে তারা হিউম্যান ওয়েপেন হিসেবে যুদ্ধক্ষেত্রে যুদ্ধও করতে পারে। তো জংউন ল্যাপটপে এ বিষয়ে আরো ঘাটাঘাটি করতেই পেছন থেকে ডক্টর বেক জংউনের কাছে আসে। এতে তো জংউন খুবই ভয় পেয়ে যায় আর চিৎকার করে ওঠে। তখনই ডক্টর বেক রুমের লাইট অন করে এবং জিজ্ঞেস করে সে এখানে কি করছে। তখন জংউন জানায় সে কিছুই করছে না। ডক্টর বেক তখন বলে কেন সে কিছু করছে না, তার আইসিইউর পেশেন্টের অবস্থা চেক করার কথা এবং ডক্টর বেকের দেওয়া ডকুমেন্টসও স্টাডি করার কথা। কেন জংউন এসব না করে এখানে সময় নষ্ট করছে? জংউন তখন ডক্টর বেকের কাছে ক্ষমা চায়। তখন ডক্টর বেক বলে জংউন যেন এভাবে সময় নষ্ট না করে তাকে যে কাজ করতে বলা হয়েছে তা করে। এ কথা বলেই সে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু ঠিক তখনই জংউন তাকে থামিয়ে দেয় আর বলে সে আসলে জানতে চায় ডক্টর বেক ইন্টারন্যাশনাল পিস সংস্থা বাদ দিয়ে ব্ল্যাক উইন্স কেন জয়েন করেছিল। নিশ্চয়ই সেখানে অসংখ্য ট্রমা পেশেন্ট রয়েছে এবং তাদেরকে বাঁচাতেই হয়তো সে সেখানে গিয়েছে। তখনই ডক্টর বেক বলে না, সে সেখানে জয়েন করেছিল টাকার জন্য। এতে তো জংউন কনফিউজড হয়ে যায়। তা দেখে ডক্টর বেক বলে তারা তাকে অনেকগুলো টাকা দেওয়ার ওয়াদা করেছিল, এজন্যই সে সেখানে গিয়েছিল। সে সময় মাইক থেকে অ্যানাউন্সমেন্ট দিয়ে ট্রমা সেন্টারে সবাইকে ইমার্জেন্সি ভাবে আসতে বলা হয়। তারা দুজনই তো এই খবর পেয়ে দৌড়াতে থাকে। ডক্টর বেককে তখন নার্স চং কল দিয়ে বলে একটা ভয়াবহ দুর্ঘটনা হয়েছে। সাউল ব্রিজের ওখানে 7টা গাড়ির একসাথে সংঘর্ষ হয়েছে। এছাড়াও 4টা গাড়ি আর একটা বাস ব্রিজ থেকে নিচেই পড়ে গেছে। মানুষজনের অবস্থা খুব খারাপ। নার্স চং তখন বলতে থাকে অনেকগুলো অ্যাম্বুলেন্স আসতে চলেছে, তাই তারা যেন তাড়াতাড়ি ট্রমা সেন্টারে আসে। এদিকে দেখা যায় অনেকগুলো অ্যাম্বুলেন্সে করে অসংখ্য আহত পেশেন্টকে নিয়ে হসপিটালে আনা হয়। হসপিটাল প্রায় ভর্তি হয়ে যায়। চারিদিকে আহতদের নিয়ে ছোটাছুটি শুরু হয়। ডক্টর বেক এসে তখন একে একে পেশেন্টদের দেখতে থাকে। সে তখন নার্স চংকে বলে সে যেন সব ডিপার্টমেন্টের ডক্টরকে এখানে আসতে বলে দেয়। নার্স চংও কল করে আর সবাইকে এখানে আসতে বলে। এরপরই সে বলে হেলিকপ্টারে করে পেশেন্ট আনা হচ্ছে। তখনই ডক্টর বেক জংউন ও নার্স চং দ্রুত হেলিকপ্টারের কাছে আসে। ডক্টর বেক সেই পেশেন্টকে দেখে বলে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যেতে। এরপরই সেখানকার একজনের থেকে ওয়াকি টকি নিয়ে ডক্টর বেক মিস্টার আনকে কল করে। মিস্টার আন সেই দুর্ঘটনার স্থানে ব্রিজের নিচে উদ্ধার কাজ করার প্রস্তুতি নিচ্ছিল। তখনই ডক্টর বেক কল দিয়ে বলে এখনো উদ্ধার কাজ শুরু করেছে কি সে? মিস্টার আন বলে এখনো শুরু হয়নি। তখনই ডক্টর বেক সিদ্ধান্ত নেয় সে সেখানে যাবে। সে তখন জংউনকে বলে দুর্ঘটনার স্থানে অনেকের অবস্থা অনেক খারাপ, তাই তারা সেখানে এখনই যাবে। কিন্তু জংউন তো সেখানে যেতে চায় না। তবে ডক্টর বেক তো তাকে জোর করতে থাকে আর তাকে সহই হেলিকপ্টারে উঠে পড়ে। এর পরের দৃশ্যে দেখানো হয় টিভিতে এই দুর্ঘটনার সংবাদটি খবরে বলা হচ্ছে। খবরটি দেখতে দেখতেই ডিরেক্টর বলতে থাকে তাদের হসপিটালে 40 জন ইমার্জেন্সি পেশেন্টকে ট্রিটমেন্ট দেওয়ার মতো ক্যাপাসিটি আছে। আর এই ঘটনার পর এখন তাদের এখানে 38 জনকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। সে অন্য একজন ডক্টরকে বলে জরুরি যাবতীয় ওষুধের প্রয়োজন পড়লে তার ব্যবস্থা করতে। এরপরে ডিরেক্টর নিজের চেম্বারে আসে। সাথে সিনিয়র ডক্টরও ডিরেক্টরের চেম্বারে বসে বলতে থাকে যে তারা বেঁচে গেছে, যে এই দুর্ঘটনায় সব পেশেন্ট এখানে আসেনি, নাহলে তাদের হসপিটালের তো অনেক খরচ হয়ে যেত। এ কথা শুনেই তো ডিরেক্টর সিনিয়র ডক্টরকে চুপ করতে বলে। সে বলে যে তার কথা কেউ শুনলে ভাববে ডিরেক্টর ইচ্ছে করেই আরো পেশেন্ট এখানে আনেনি। সিনিয়র ডক্টর তখন বলে সে আসলে বুঝাতে চাচ্ছিল এখানে বেশি পেশেন্ট আসলে ডক্টর বেক তাদের সবাইকে চিকিৎসা দিয়ে একাই সবাইকে বাঁচানোর জন্য ক্রেডিট নেওয়ার চেষ্টা করত। কিন্তু এতে যদি কোনোভাবে তার একটু ভুল হয়ে যেত তাহলে এই হসপিটালেরই তো বদনাম হতে পারত। তাই যা হয়েছে ভালোই হয়েছে। এ কথা বলেই সিনিয়র ডক্টর আরেকজন ডক্টরকে জিজ্ঞেস করে যে ডক্টর বেক কি করছে। তখনই সে বলে ডক্টর বেক তো হসপিটালে নেই। এ কথা শুনেই তো এবার সিনিয়র ডক্টর একটু চমকে ওঠে। সে জিজ্ঞেস করে তাহলে সে কোথায়? তখন এই ডক্টরটি বলে ডক্টর বেক তো দুর্ঘটনার স্থানে গেছে। এ কথা শুনে তো ডিরেক্টর চমকে ওঠে। এরপরে দৃশ্য পরিবর্তন করা হয়। দেখানো হয় হেলিকপ্টারটি ব্রিজের কাছে এসেছে। তখনই ক্যাপ্টেন ডক্টর বেককে জিজ্ঞেস করে যে হেলিকপ্টারটি কোথায় নামবে, ব্রিজের উপরে নাকি নিচে? তখনই বেক বলে তারা ব্রিজের নিচে নামবে। তো তার কথা মতোই হেলিকপ্টার ব্রিজের নিচে নামানো হয়। আর সেখান থেকেই বের হয়ে ডক্টর বেক মিস্টার আনকে সেখানকার পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞেস করে। মিস্টার আন জানায় তারা এখানে একটা রাস্তা খুঁজে পেয়েছে।
অ্যাম্বুলেন্স শিগগিরই এখানে আসছে। একথা বলেই মিস্টার আন সেখানকার পেশেন্টের কাছে যায়। জংউন বলে এবার কি তারা তাদের ট্রিটমেন্ট শুরু করবে? তখনই ডক্টর বেক বলে সেখানে চিকিৎসা দিতে আসেনি, সে এখানে এসেছে যেসব পেশেন্টের হুঁশ রয়েছে এবং যাদেরকে বাঁচানো যাবে তাদের সাথে যাদের জ্ঞান নেই তাদেরকে আলাদা করে ফেলে চিকিৎসা দিতে হবে। ডক্টর বেক এবার একটি মাইকে সবাইকে বলতে থাকে যে যেসব পেশেন্টের হুঁশ রয়েছে এবং যাদেরকে বাঁচানো যাবে তাদের ডান পাশে এবং যাদের জ্ঞান নেই অর্থাৎ মৃতপ্রায় তাদেরকে বাম দিকে আলাদা করতে। তো তার কথা মতো এবার সবাই পেশেন্টদেরকে আলাদা করতে থাকে। এরপরই ডক্টর বেক একটি পেশেন্টের কাছে আসে এবং দেখে সে তো অনেক আগেই মারা গেছে। এতে তার মন বেশ খারাপ হয়। এরপরই দেখানো হয় মিনিস্টার কাংকে জানানো হয়েছে যে ডক্টর বেক তো সেই দুর্ঘটনার স্থানে যেয়ে নিজেই অ্যাকশন নিচ্ছে। তো এরপর দেখানো হয় ডক্টর বেক একটি বাচ্চা মেয়ের সাময়িক ট্রিটমেন্ট দিচ্ছিল। তখনই মেয়েটি বলে তার ভাইও এই দুর্ঘটনার শিকার এবং তাকেও যেন চিকিৎসা দেওয়া হয়। ডক্টর মেক তখন মেয়েটিকে বলে ঠিক আছে, সে তার ভাইকে খুঁজে বের করে চিকিৎসা দিবে। তো এরপরই মেয়েটিকে সরিয়ে নেওয়া হয়। ঠিক তখনই এক অল্প বয়স্ক ছেলেকে ডক্টর বেকের কাছে আনা হয়। তার অবস্থা গুরুতর। তাই তো বেক জংউনকে বলতে থাকে যে তাকে নিয়ে দ্রুত হেলিকপ্টারে করে হসপিটালে যেতে। জংউনও তখন ছেলেটিকে নিয়ে হসপিটালে আসে। সেখানে নার্স জং হসপিটাল বেড নিয়ে রেডি ছিল। ছেলেটিকে তারা তখনই বেডে নেয়। জংউন বলে ছেলেটির সার্জারি করাতে হবে। নার্স জং তখন জিজ্ঞেস করে তো ডক্টর বেক কোথায়? জংউন জানায় সে তো দুর্ঘটনার স্থানেই সেখানকার পেশেন্টের চিকিৎসা করছে, তাই সে আজকে নিজেই ছেলেটির সার্জারি করবে। তো এরপরই ছেলেটিকে ওটিতে আনা হয়। জংউন কিছুটা প্রেসারেই পড়ে যায়, কিন্তু তারপরেও সার্জারি করার জন্য রেডি হয়। নার্স জং তখন জংউনকে একদম ফোকাস থাকতে বলে। এরপরই জংউন সার্জারি শুরু করে দেয়। এরপর দেখানো হয় ডক্টর বেক সেখানে একজন পেশেন্টকে পেইন কিলার দিচ্ছে। পরবর্তীতে সেখানে আরেকটি ছেলেকে আনা হয়। তার পেটে গুরুতর আঘাতে বেশ রক্তক্ষরণ হচ্ছিল, আর তার পাশেই সেই বাচ্চা মেয়েটি যাকে ডক্টর বেক কিছুক্ষণ আগেই দেখেছিল। সে বলে এই হচ্ছে আমার ভাই, তাই তাকে যেন ডক্টর বেক বাঁচায়। ডক্টর বেক তখন ছেলেটিকে দেখে বলে তাকে তো দ্রুত হসপিটালে নিতে হবে। তো তখনই একটি হেলিকপ্টার আসে আর ডক্টর বেক ওই ছেলেটিকে নিয়ে হেলিকপ্টারে উঠে যায়। তো এরপরই সে ডক্টর হানকে কল করে আর বলে সে যেন ইমার্জেন্সি পেশেন্টের অপারেশন করতে ইমার্জেন্সি ওয়ার্ডে যায়। কিন্তু ডক্টর হান তো যেতে চায় না, তবে তার মেয়ের কথায় সে যেতে রাজি হয়। ডক্টর হান বের হয়েই তার বন্ধুকে রিকোয়েস্ট করে যেন সেও তার সাথে অপারেশন করতে রাজি হয়ে যায়। তো এরপরই দেখানো হয় অ্যানেস্থেসিয়া সেন্টারেও কল করে ইমার্জেন্সি ওয়ার্ডে আসতে বলা হয়, কিন্তু সেখানে তো কেউই যেতে চায় না। তারা মিথ্যা বলে যে তারা বিজি আছে। তখনই পার্ক সেখানে কারো কথা না শুনে একাই যেতে রাজি হয়ে যায়। তখন পার্কের সামনে একজন ডক্টর এসে পার্কে যেতে মানা করে আর বলে তার বদলে অন্য কাউকে সে পাঠাবে। এদিকে হেলিকপ্টারটি হসপিটালের সামনে এসে নামে। তারপরই ছেলেটিকে অপারেশন থিয়েটারে আনা হয়। ডক্টর হানও আসে আর ডক্টর বেক তাকে সার্জারি করার জন্য রেডি হতে বলে। এরপরই তারা সার্জারি শুরু করে দেয়। এদিকে বিভিন্ন নিউজ ও খবরে ডক্টর বেকের আর ট্রমা টিমের কাজ রিপোর্ট হতে থাকে। ডক্টর বেক ও ডক্টর হান ছেলেটির পেট কেটে তার অপারেশন করতে থাকে। অন্যদিকে জংউন তার পক্ষের অপারেশন করছিল। অপারেশন করতে করতেই ডক্টর বেকের পেশেন্টের বিপি হঠাৎই বাড়তে থাকে। প্রচন্ড ব্লিডিংও শুরু হয়ে যায় আর ব্লিডিং কমানোর জন্য ইনজেকশন দেওয়া হয়। এতে করে বিপি নর্মাল হয়। এরপর ডক্টর বেক ছেলেটির অবস্থা স্টেবল করে সেখানকার ডক্টরদের সেলাই করতে বলে আর এরপর সে জংউনের সাথে দেখা করার জন্য অপারেশন থিয়েটার থেকে বের হয়ে যায়। এরপর সোজা চলে আসে জংউনের ওটিতে আর এখানে এসে সে নিজেই পেশেন্টের অপারেশন শুরু করে। তো কিছুক্ষণ পরেই সেখানকার মাইকে বলা হয় ওআর অর্থাৎ অপারেটিং রুমে 25 জন পেশেন্টের অবস্থা গুরুতর হচ্ছে। এটা শুনেই তো ডক্টর বেক জংউনকে বাকি অপারেশন করতে দিয়ে সেখান থেকে বের হয়ে আসে। সে এরপরই সেখানে গিয়ে সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়। পরবর্তীতে অপারেশন শুরু করে। এদিকে জংউন একা বাকি অপারেশন করতে থাকে। তখনই নার্স চং জংউনের কাজের প্রশংসা করে আর তার কনফিডেন্স বাড়ায়। এরপরে দৃশ্য পরিবর্তন হয়। সিনিয়র ডক্টর টিভিতে ডক্টর বেকের নামে পজিটিভ নিউজ দেখছিল। এটা তো তার মোটেও সহ্য হয় না। এরপরই সে অপারেটিং রুমের সামনে এসে একজন ডক্টরকে জিজ্ঞেস করে আর কত ট্রমা পেশেন্ট এখানে আনানো হয়েছে। ডক্টরটি তখন আমতা আমতা করে বলতে থাকে সে জানে না। এ কথা শুনে তো সিনিয়র ডক্টর চেতে যায় আর বলতে থাকে কেন সে জানে না? এসবের খোঁজ রাখা তো তার দায়িত্ব। যদি ডক্টর বেক কোনো অঘটন ঘটায় তাহলে তার দায়ভার এই হসপিটালকেই নিতে হবে। এই সময় ডক্টর বেক ও জংউন তাদের পাশ কাটিয়ে যেতে থাকে। তো তাদের যেতে দেখেই ডক্টরটি ভাবে হয়তো পেশেন্টগুলো মারা গেছে, এজন্য তারা হসপিটাল ছেড়ে অন্য জায়গায় যাচ্ছে। এই কথা শুনে তো সিনিয়র ডক্টর অজ্ঞান হতে ধরে এবং তারা দুজনই তাদের পিছন পিছন যায়।
তো তখনই তারা বের হয়ে দেখে ডক্টর বেক ও জংউন অসংখ্য রিপোর্টারের সামনে। রিপোর্টাররা সিনিয়র ডক্টরকে দেখে তাকে সাইডে চাপতে বলে আর ডক্টর বেকের কাছে পেশেন্টের অবস্থা সম্পর্কে জানতে চায়। সিনিয়র ডক্টর ভাবে ডক্টর বেক হয়তো পেশেন্টের মরার কথা বলবে। বেক তখন রিপোর্টারদের বলতে থাকে এই দুর্ঘটনায় যারা আহত হয়েছে তাদের সবাই সুস্থ হয়ে উঠবে। এই কথা শুনে তো সিনিয়র ডক্টর আর রিপোর্টাররা খুবই অবাক হয়। আর ডক্টর বেক বলতে থাকে শুধু সে একা নয়, তার ট্রমা টিম এই অসম্ভব কাজটি সম্ভব করেছে। সে একে একে জংউন, নার্স চং, ডক্টর হান ও পার্কের নাম আলাদাভাবে নেয় আর তাদের এই কাজে সাহায্য করার জন্য প্রশংসা করতে থাকে। তো এবার তার এই ইন্টারভিউ সব জায়গায় তো প্রচার হতে শুরু হয়ে যায়। সবাই তো নিজ নিজ জায়গা থেকে সেটা দেখতে থাকে। আর ডক্টর বেক বলতে থাকে সবার সহযোগিতা তার প্রয়োজন। সবার সহযোগিতাতেই সে চায় ট্রমা টিমে যেন আরো অভিজ্ঞ ডক্টররা আসে। কথা শুনে জংউন ডক্টর বেকের কানের কাছে বলে যে সে যা বলছে তা কি সিরিয়াস। ডক্টর বেক বলে হ্যাঁ, তাদের টিমটা তো বড় করা দরকার। এরপর সে সিনিয়র ডক্টরকে উদ্দেশ্য করে সব রিপোর্টারের সামনে বলে যে ট্রমা সেন্টারের বাজেট অনেক কম, তাই সে যেন বাজেট বাড়ানোর ব্যবস্থা করে। তো রিপোর্টারের সামনে চাপে পড়ে সিনিয়র ডক্টর বলে তার হাতে এই দায়িত্ব নেই। এটা শুনে ডক্টর বেক ডিরেক্টরকে উদ্দেশ্য করে বলে সে যেন বাজেট বাড়ায়। টিভিতে তো এটি দেখে রাগে ফুঁসে উঠতে থাকে মিস্টার কাং আর সে সাথে সাথে ডিরেক্টরকে কল দেয়। আর এখানে দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখি ডক্টর বেক মুচকি হাসে। যাক, তো এরপর দেখা যায় ডক্টর বেক, জংউন ও নার্স চং একসাথে খেতে বসেছে। ডক্টর বেক তখন নিজের ফোনে তার গতকালের সেই ইন্টারভিউ এর পজিটিভ কমেন্ট গুলো পড়তে থাকে। সে নিজের একটা ফেক অ্যাকাউন্ট খুলে নিজের নামে ভালো ভালো কমেন্ট লিখতে থাকে। আর তার এই অবস্থা দেখে তো জংউন আর নার্সও মজা নিতে থাকে। নার্স চং এরপর চলে যায় আর ডক্টর বেক জংউনের পাশে এসে বসে আর তাকে বলে সে এসব করছে যাতে তাদের সাথে মানুষজনের সাপোর্ট থাকে। ডক্টর বেক তখন জংউনকে বলে তাদের সেন্টারে ভালো অ্যামাউন্টের বাজেট লাগবে। সে তার ফোন বের করে দেখায় যদি তারা মানুষের জীবন বাঁচাতে থাকে তাহলে সাধারণ জনগণ তাদের পাশে থাকবে আর বুঝবে তাদের গুরুত্বটা কতটুক। হসপিটালও তখন তাদের কাজকে আর ছোট চোখে দেখবে না। এরপরে দৃশ্য পরিবর্তন হয় আর আমরা ডিরেক্টরকে দেখি। সেখানে ডক্টর বেকও ছিল। তো ডক্টর বেক ডিরেক্টরকে দিয়ে বাজেটের জন্য একটি কাগজে স্ট্যাম্প লাগায়। এরপর ডিরেক্টরকে মিনিস্টার কাং কল দেয়। ডক্টর বেক তখন ডিরেক্টরের হাত থেকে ফোনটা নিয়ে নেয় আর নিজে কল রিসিভ করে ডিরেক্টরকে দেয়। মিনিস্টার কাং বলে সাউল ব্রিজের দুর্ঘটনায় পেশেন্টের ট্রিটমেন্টের জন্য ট্রমা টিম এখন সাধারণ জনগণের কাছে জনপ্রিয়, তাই তাদের এখন ট্রমা সেন্টারকে সাহায্য করতে হবে। এতে ডিরেক্টর তার লোকেদের বলে ট্রমা সেন্টারে লোক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিতে। সে বলে মিনিস্টার কাং তাদের উপরে এই ব্যাপারে পুরো আস্থা রাখছে। সিনিয়র ডক্টর বলে এভাবে বিজ্ঞপ্তি দিলে কোনো অ্যাপ্লিকেন্ট পাওয়া যাবে না। তখন ডিরেক্টর বলতে থাকে সবাই তো তাকে বিরক্ত করে মারছে। আগের উইকে 5টা হেলিকপ্টার এসেছে, এতে প্রচুর খরচ অলরেডি হয়ে গেছে। সিনিয়র ডক্টর বলে সে ব্যাপারে জানে। ডিরেক্টর তখন বলতে থাকে সে জানলে তো তার উচিত ছিল যেভাবেই হোক তা আটকানো। এরপর সে আরো বলে তার তো এখন মনে হচ্ছে সিনিয়র ডক্টর ইচ্ছে করেই এসব আটকায়নি, যাতে করে সে মিনিস্টারের ফেভারে তার জায়গা দখল করে ডিরেক্টর হয়ে যায়। তখনই সিনিয়র ডক্টর বলে এসব কিছুই সত্যি না। ডিরেক্টর তখন বলে তাহলে সে যেন নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করে। এরপরই দেখানো হয় ডক্টর হান সিনিয়র ডক্টরের চেম্বারে আসে। ডিরেক্টরের নামে কটূক্তি করতে করতে সিনিয়র ডক্টর তার নিজের চেম্বারে ঢোকে। ডক্টর হান তখন জিজ্ঞেস করে কি হয়েছে। সিনিয়র ডক্টর বলে ট্রমা সেন্টারের বাজেট বাড়ানোর পেপারে সাইন করে ডিরেক্টরের মাথা নষ্ট হয়ে গেছে। ডক্টর হান তখন জিজ্ঞেস করে আসলেই সাইন হয়েছে। সিনিয়র ডক্টর তখন হ্যাঁ জানায়। ডক্টর হান বলে তাহলে তো বাঁচা গেল। কথা শুনে সিনিয়র ডক্টর বলে বাঁচা গেল মানে? এতে তো আমাদের লস হবে, তাহলে এতে বাঁচার কি হলো? সে তখন ডক্টর হানকে বলে ডক্টর বেক তার মেয়ের জীবন বাঁচিয়েছে, এজন্য কি এখন ডক্টর হান নিজের সুর পাল্টে ফেলছে? ডক্টর হান তখন একটু ঘাবড়ে যায় আর বলে সে কখনোই তাকে ধোকা দিবে না। 20 বছর ধরে তারা একসাথে কাজ করছে, তাই সে সবসময় তার পাশে থাকবে। এদিকে একটা পেশেন্টকে নিয়ে ডক্টর বেক আর জংউন দৌড়াতে থাকে। জংউন তো ডক্টর বেককে জিজ্ঞেস করে কোথায় যেতে হবে এখন। ডক্টর বেক জানায় ইমার্জেন্সি ওয়ার্ডে। তারা পেশেন্টকে নিয়ে দ্রুত সেখানে যেতে থাকে। মিস্টার আন সেই পেশেন্টের নাম হসপিটালে রেজিস্টার করায়। তখন ওয়ারে দেখা যায় পেশেন্টের বিপি লো। ডক্টর বেক তখন তাকে অ্যানেস্থেসিয়া দিতে বলে। সেখানে একজন নতুন নার্স আসে। তখনই তাকে ডক্টর বেক তোয়ালে আর গাউন দিতে বলে, কিন্তু সে কিছুটা ভীতু প্রকৃতির হওয়ায় ঠিকভাবে কাজগুলো করতে পারে না। তখনই নার্স চং এগিয়ে আসে আর সে কাজগুলো এগিয়ে দেয়।
আর বলে মেয়েটি নতুন তো, তাই তার প্রথম প্রথম একটু সমস্যা হচ্ছে, আর এই মেয়ের নাম এগনেস। তাই ডক্টর বেক যেন তার সাথে একটু নরম আচরণ করে। যাক, তো এরপর দৃশ্য পরিবর্তন হয়। সেখানে দেখানো হয় ডক্টর হানের মেয়ে এখন সম্পূর্ণ সুস্থ হয়ে তার জিনিস গুছাচ্ছে। সে সময় ডক্টর হান এসে তাকে সাহায্য করে। তো তারা যখন বের হয়ে যায় তখন সে খেয়াল করে সিনিয়র ডাক্তার সেখানের একটা রুমে ঢুকেছে। রুমের ভেতরে দেখানো হয় সে ন্যাশনাল ফায়ার কমিশনারের দেখভাল করছে। গোপনে তখন ডক্টর হান এই বিষয়টা নজর রাখে। তার কাছে ব্যাপারটা সুবিধার মনে হয় না। পরের দৃশ্যে দেখানো হয় মিস্টার আনকে তার ট্রান্সফারের কাগজ ধরিয়ে দেওয়া হয়। আর ডক্টর বেকের কাছে তখনই জংউন এসে বলতে থাকে বুকাসান নামের একটি জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, তাদেরকে এখনই সেখানে যেতে হবে। ডক্টর বেক তখন হেলিকপ্টারকে দ্রুত আসতে বলে, কিন্তু জংউন জানায় সে কল দিয়েছিল আর তাকে জানানো হয়েছে ন্যাশনাল রেস্কিউ টিমের লিডার মিস্টার আনকে ট্রান্সফার করা হয়েছে। ডক্টর বেক এটা জানতে পেরে তখনই সেখানকার সেন্টারে কল করে আর তাদেরকে জিজ্ঞেস করে তারা কেন হেলিকপ্টার পাঠাবে না। তাদের হাতে তো বেশি সময় নেই, তাই তারা যেন একটু তাড়াতাড়ি হেলিকপ্টার পাঠায়। তো তারা ডক্টর বেককে 1 মিনিট অপেক্ষা করতে বলে আর কলটা নতুন টিম লিডার মিস্টার চোকে দিয়ে দেয়। মিস্টার চো বলে সে রিপোর্টে দেখেছে ডক্টর বেক নিজের ইচ্ছা মতো অনেকবারই হেলিকপ্টার ব্যবহার করেছে, এছাড়া লাইসেন্স ছাড়া হেলিকপ্টার চালিয়েছেও। এই হেলিকপ্টারটি হলো সরকারি সম্পত্তি, এভাবে করলে তো হবে না। আর হেলিকপ্টার ডাকতে হলে ডক্টর বেক যেন অফিসিয়াল ভাবে ডাকে। একথা বলেই তো সে কল কেটে দেয়। আর এমন ব্যবহারে তো ডক্টর বেক খুবই ক্ষেপে যায় আর সে মোবাইলের দিকে তাকিয়ে গালাগাল দিতে থাকে। তখনই জংউন তাকে শান্ত হতে বলে। সেই সময় নার্স চং এসে বলে তারা কি তাহলে আর হেলিকপ্টার পাঠাবে না? ডক্টর বেক বলে সে চেষ্টা করতেই থাকবে। সে সময় জংউন কল দিয়ে সেখানকার লোকদের থেকে পেশেন্টের কন্ডিশন জানতে চায়। কল ধরেই লোকটি বলে পেশেন্টের জ্ঞান নেই। তো এরপর লোকটা জানতে চায় তারা কখন আসবে। জংউন বলে তারা তো আসতে পারছে না, কারণ হেলিকপ্টারকে অফিসিয়াল ভাবে রিকোয়েস্ট না করলে তারা আসবে না। লোকটি বলতে থাকে তাদের হাতে তো সময় নেই। তো এরপরই তারা সবাই মিলে অ্যাম্বুলেন্সে করে সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়, কারণ তাদের হাতে আর কোনো ওয়ে ছিল না। এরপরই দেখা যায় ডক্টর বেক অনেক জোরে জোরে অ্যাম্বুলেন্স চালাতে থাকে, কারণ তাকে যে তাড়াতাড়ি পৌঁছাতে হবে। তো অনেক ঝক্কি ঝামেলা পোহানোর পর তারা একেবারে ঠিক জায়গা মতো এসে পৌঁছায়। আর তখনই সাথে সাথে পেশেন্টকে অ্যাম্বুলেন্সের ভেতর আনা হয়। নার্স চং এবার অ্যাম্বুলেন্সটি চালায় আর ভেতরে ডক্টর বেক আর জংউন চেক করে দেখে যে তাদের আসতে দেরি হয়েছে আর এতে পেশেন্টের ব্রেনে মারাত্মক ড্যামেজ হয়েছে। জংউন তখন ডক্টর বেককে হাল ছাড়তে বলে। তখন মিস্টার বেক বলে সে কখনোই হাল ছাড়বে না। তো এভাবেই হসপিটালের সামনে এসে পেশেন্টকে টেস্ট করাতে নিয়ে যাওয়া হয়। তার সিটি স্ক্যান করার পর জানা যায় তার ব্রেনের একটা পার্ট কাজ করছে না। যদিও সে বেঁচে আছে, কিন্তু সে কোনো কিছুতেই সাড়া দিতে পারছে না। নার্স চং এসে বলে পেশেন্টের গার্ডিয়ান এসেছে। ডক্টর বেক তখন পেশেন্টের গার্ডিয়ানকে বলে যে পেশেন্ট এখন কোমাতে গেছে। জংউন তখন ডক্টর বেকের দিকে তাকায় আর মনে মনে বলতে থাকে ডক্টর বেক তো তার সর্বোচ্চ চেষ্টা করেছে। যদি হেলিকপ্টারে করে তারা সময় মতো পৌঁছাতে পারত তাহলে হয়তো ডক্টর বেক পেশেন্টকে সুস্থ করতে পারত। এদিকে ডক্টর হান নিজের চেম্বারে আসে। সে সন্দেহ করে যে সিনিয়র ডক্টরেরই হয়তো এই হেলিকপ্টার আসা বন্ধ করার পেছনে হাত রয়েছে। তো এরপরই সে ভাবে সে ডক্টর বেককে এই ব্যাপারে বলবে। তাই সে ছদ্মবেশে ডক্টর বেককে কল করে। সেখানে সে বলে হেলিকপ্টারটি বন্ধ করা হয়েছে যাতে ডক্টর বেক বেশি পেশেন্ট দেখতে না পারে, কারণ সে বেশি পেশেন্ট দেখলে তো হসপিটালের খরচা বেড়ে যাবে। ডক্টর বেক তখন ডক্টর হানের কণ্ঠ চিনতে পেরে যায়, তাই ডক্টর হান সাথে সাথে কল কেটে দেয়। কিন্তু এরপর সে আবারও কল দিয়ে এই হেলিকপ্টার না আসার পেছনে সিনিয়র ডক্টরের হাত থাকার ব্যাপারে বলে। ডক্টর বেক তখন সিনিয়র ডক্টরের চেম্বারে যায় আর তাকে হেলিকপ্টার আসা বন্ধের ব্যাপারে জিজ্ঞেস করে। সে বলে তার জন্য একজন পেশেন্ট মরে যেতে পারতো আজকে। সিনিয়র ডক্টর বলে সে যদি হেলিকপ্টার আসা বন্ধ করতে বলেও থাকে তাহলে ডক্টর বেক তা প্রমাণ করতে পারবে না। সে আরো বলে ডক্টর বেকের এভাবে প্রমাণ ছাড়া তার চেম্বারে ঢুকে পড়াটাও উচিত হয়নি। এতে ডক্টর বেক তো অনেক রেগে যায়। সে বলে একজন পেশেন্ট প্রায় মারা যাচ্ছিল আর সে এখন প্রমাণের কথা বলছে। এরপরই সে তাকে গালি দিয়ে দেয়। তখনই তো সিনিয়র ডক্টর বেকের কলার চেপে ধরে আর বলে সে যেন তার কথা ফিরিয়ে নেয়। কিন্তু ডক্টর বেক বলে সে গালি সহ্য করতে পারে না, কিন্তু তার জন্য যে মানুষের জীবন ঝুঁকিতে পড়ে যায় সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। এটা নিয়েই তো এবার তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। ডক্টর বেক তখন সিনিয়র ডক্টরকে তুলে আছাড় মারে আর সেখান থেকে চলে যায়। এরপরই দেখানো হয় জংউন ও তার বন্ধু কথা বলছে। কিছুক্ষণ আগেই ডক্টর বেকের সাথে জংউনের কথা কাটাকাটির কারণে তার মনটা একটু খারাপ। তখনই নার্স চং জংউনকে কল দেয়
আর তাকে এটা জানায় যে ডক্টর বেক তাকে পুরনো বিল্ডিং এর কাছে দেখা করতে ডেকেছে। জংউনও তো তখন সেখানে চলে যায়। তখনই সে সেখানে নার্স চংকে দেখে। আসলে নার্স চংই তাকে এখানে আসতে বলেছিল যাতে করে তার মনটা একটু হালকা হয়। সে বলতে থাকে তার যখন মন খারাপ হয় তখন সে এখানে আসে। তো এরপরে একটি ভেন্টের ভেতরে মাথা ঢুকিয়ে সে চিৎকার করে অনেক গালাগালি করে আর সারাদিনের স্ট্রেস স্বাভাবিক করে। নার্স চং তখন জংউনকেও এই টেকনিক ফলো করতে বলে দেয়। জংউনও সেখানে মাথা ঢুকিয়ে গালি দিতে থাকে, কিন্তু এভাবে গালি দিতে সে বেশ সংকোচ বোধ করছিল। সে বলে সে কখনো কাউকে গালি দেয়নি। তখন নার্স চং জংউনকে অনেক কিছু বোঝায় যে যাতে সে ছোটখাটো বিষয়ে হাল ছেড়ে না দেয়। সেই সময় জংউনের ফোনে একটা মেসেজ আসে। মেসেজে ডক্টর বেক তাকে হসপিটালের ক্যাফেটেরিয়াতে আসতে বলে। এদিকে ডক্টর হানকে সিনিয়র ডক্টর তার চেম্বারে ডাকে। সিনিয়র ডক্টর তখন বলতে থাকে সে যেভাবেই হোক ডক্টর বেককে শিক্ষা দিয়েই ছাড়বে। তাই এবার সে ডক্টর হানের কাছে ডক্টর বেকের পার্সোনাল ইনফরমেশন আর পাস্ট লাইফের সম্পর্কে জানতে চায়। এদিকে জংউন ডক্টর বেকের কাছে আসে। বেক তখন খাচ্ছিল, তাই সে জংউনকে তার সাথে বসে খেতে বলে। জংউন তখন তার বিহেভিয়ারের জন্য ক্ষমা চায়। তখন ডক্টর বেক বলে সে বুঝতে পেরেছে ট্রমা সেন্টারকে আসলে কেউ সিরিয়াসলি নেয় না। সে তার বাবার দুর্ঘটনায় মারা যাওয়ার কথা আবারও বলে যে তার বাবা যেভাবে মারা গেছে সে চায় না অন্য কেউ এভাবে মারা যাক, তাই সে সবার জন্য কাজ করে যেতে চায়। আর জংউনকে সে বলে জংউনে তার কাছে ক্ষমা চাইতে হবে না, কারণ সে এখনো তার কাজের উদ্দেশ্য খুঁজে পায়নি। উদ্দেশ্য খুঁজে পেলে কেউ তাকে যেমনই ট্রিট করুক না কেন সে তার কাজটি করবেই, কখনো হাল ছাড়বে না। তো এসব কথা বলে ডক্টর বেক সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যায় মিস্টার হান সিনিয়র ডক্টরকে ডক্টর বেকের সম্পর্কে কিছুই বলে না। তখন তো সে খুবই ক্ষেপে যায় আর ডক্টর হানকে বলে তার সেন্টারের সব টাকা দিয়ে দেয়া হবে ট্রমা সেন্টারে। সে কেন তাকে সব বলছে না? তার তো তার সাথে থাকা উচিত। হান তখন বলে আমার মেয়ে যখন অসুস্থ ছিল তখন তো কেউ আসেনি, ডক্টর বেকই এসেছিল, তাই আমি তার বিরুদ্ধে কিচ্ছু করতে পারবো না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। সিনিয়র ডক্টর তখন খুবই রেগে যায়। এরপরই সে সোজা চলে যায় ডিরেক্টরের চেম্বারে আর তাকে একটি ফাইল দেয় যেখানে কোমায় যাওয়া পেশেন্টের ফ্যামিলি ট্রিটমেন্টের প্রসেস ইনভেস্টিগেশন করার জন্য রিপোর্ট করেছে। সিনিয়র ডক্টর তখন তাকে বলে এটা দিয়ে তো ডক্টর বেককে শায়েস্তা করা যাবে। এরপরই দেখানো হয় একজন গুরুতর আহত পেশেন্টকে নিয়ে ডক্টর বেক আর জংউন ইমার্জেন্সি ওয়ার্ডে যায়, কিন্তু সেই সময় সেখানে থাকা কিছু লোক এসে ডক্টর বেককে থামায় আর বলে সে আর অপারেশন করতে পারবে না, তাকে যেতে মানা করা হয়েছে। সে চলন্ত অ্যাম্বুলেন্সে অপারেশন করাতে পেশেন্টের ফ্যামিলি জেনে গেছে, তাই তারা তার বিরুদ্ধে অভিযোগ করেছে। নার্স চং তখন এসে বলে আমি শিওর সিনিয়র ডক্টরের পেছনে রয়েছে। এই কথা শুনে তো ডক্টর বেক জংউনকে বলে যে সে যেন পেশেন্টটিকে দেখে। এরপরে সে সেখান থেকে অন্য একটা জায়গায় যেতে থাকে। এরপরে আমাদের দেখানো হয় ডক্টর বেক জংউনকে পেশেন্টের সিটি স্ক্যান করতে বলে অন্যদিকে যেতে থাকে। জংউন তখন সেই লোকগুলোকে সরে যেতে বলে এবং পেশেন্টকে নিয়ে স্ক্যান করাতে যায়। ডক্টর বেক তো ইমার্জেন্সি সেন্টারের হেড ডক্টর ইমকে বলতে থাকে যে সে যা করেছে সবকিছুর দরকার ছিল বলেই করেছে, কিন্তু সিনিয়র ডক্টর তো তাকে মিথ্যা অপবাদে ফাঁসাচ্ছে। ট্রমা সেন্টারের দায়িত্ব এখন ডক্টর ইমের, তাই সে তাকে এই সবকিছু বলছিল। ডক্টর বেক চায় সে যেন পেশেন্টের কথা চিন্তা করে তাকে তার কাজ করতে পারমিশন দেয়। তখনই মাইকে ইমার্জেন্সি ভাবে অ্যানাউন্স করা হয় আর বলা হয় সিটি স্ক্যান সেন্টারে আসার জন্য। এটাতে সে ডক্টর ইমকে বলে যাতে সেই ব্যাপারটা একটু ভেবে দেখে। তো ডক্টর বেক এরপর সিটি স্ক্যান সেন্টারে আসে, পেশেন্টের রিপোর্ট দেখে এবং তখনই পেশেন্টের অবস্থা আরো খারাপের দিকে যায়, তাই সে দ্রুত চলে যায় পেশেন্টের কাছে। এরপর নার্স চংকে বলে ইমার্জেন্সি ওয়ার্ড রেডি করতে। তো নার্স চং সেখানে যেই দেখে সবাই সেখানে রেডি রয়েছে এবং পার্ককেও সেখানে সে দেখে বলে যে সে এখানে কিভাবে আসতে পারলো। পার্ক জানায় সে কারো কথা না শুনে নিজের ইচ্ছাতেই এখানে এসেছে। নার্স চং তখন বলতে থাকে ডক্টর বেক এসে অপারেশন শুরু করবে, তাই সবাই যেন প্রস্তুত থাকে। বাইরে কিছু ডক্টররা তো ডক্টর বেকের এই ঘটনা নিয়ে কথা বলতে থাকে। সেই সময় ডক্টর হান এসে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন তাকে ডক্টর বেকের এই ঘটনার ব্যাপারে বলা হয়। তো ডক্টর হান হসপিটালের ভেতরে ঢুকে যায় এবং দেখে অনেকগুলো রিপোর্টার এসেছে, কারণ ডক্টর বেক তো হসপিটালের রুল ভেঙেছে অ্যাম্বুলেন্সের ভেতর অপারেশন করিয়ে, তাই তারা এখন এর একটা জবাবদিহিতা চায়। এদিকে সিনিয়র ডক্টর ডিরেক্টরকে বলে সেই রিপোর্টারগুলোকে ডেকে এনেছে যাতে সবার সামনে ডক্টর বেক সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয় আর এখান থেকে চলে যায়। এতে মিনিস্টার কাংকেও শায়েস্তা করা যাবে। তারা তখন নিজেদের মধ্যে হাসাহাসি করে
তো ডক্টর বেক তো পেশেন্টের অপারেশন শুরু করে দেয়। এদিকে একটা সময় পেশেন্টের ব্লাড ভেসেলের প্রয়োজন হয়, তাই সে নার্স চং আর জংউনকে ইমার্জেন্সি ইউনিটে যে তা কালেক্ট করতে বলে। তখন তো তারা দুজনেই নিজেদের মধ্যে দৌড় প্রতিযোগিতা লাগায় আর ইমার্জেন্সি ইউনিটে যায়। সেখানকার কর্মরত লোকটি পারমিশন ছাড়া তা দিতেই চায় না। এতে তো নার্স চং আর জংউন কালেকশনের ভেতর ঢুকে দরজা লাগিয়ে স্যাম্পলটি খুঁজতে থাকে। এরপরে তারা সেটা পেয়ে সেখান থেকে আবারও দৌড় প্রতিযোগিতা শুরু করে। আর তখনই জংউনের সাথে ডক্টর হানের ধাক্কা লেগে যায়। হান বলে সিনিয়র ডাক্তার অনেকগুলো রিপোর্ট আর এনেছে এবং প্রেস কনফারেন্সও ডেকেছে, যাতে সে ডক্টর বেকের ইমেজ নষ্ট করতে পারে এবং তাকে বহিষ্কার করতে পারে। তাই সে যেন ডক্টর বেককে এই খবরটি জানায়। জংউন তখন ডক্টর বেকের কাছে যায় এবং তাকে কনফারেন্সের ব্যাপারে বলে। এটাও বলে সেখানে 2টার সময় তা শুরু হবে। 25 মিনিটের মধ্যে অপারেশন থামিয়ে হলেও সেখানে যেতে হবে, তা না হলে ডাক্তার বেকের উপর আনা অভিযোগটি সত্য প্রমাণিত হয়ে যাবে। এসব শুনে ডক্টর বেক বলে সে অপারেশন থামিয়ে কোনোভাবেই সেখানে যাবে না, তার কাছে পেশেন্টের জীবন আগে। এদিকে দেখানো হয় প্রেস কনফারেন্স শুরু হয়ে গেছে। সেখানে দেখা যায় বুকাসানের সেই কোমায় থাকা পেশেন্টের মা সবার সামনে কাঁদতে কাঁদতে বলছে যে তার 20 বছরের বাচ্চার উপর যে অপারেশন করা হয়েছে তা অন্যায় হয়েছে। সিনিয়র ডক্টরও তখন বলতে থাকে এই হসপিটালে এমন কাজ কখনো মেনে নেওয়া যায় না। ডক্টর বেক হসপিটালের রুলস ভেঙেছে এবং তাকে এই ব্যাপারে পুরো দায়ভার নিতে হবে। তার কাজটিতে ইনভেস্টিগেশন করা হবে। ডক্টর হান তখন তার চেনা জানা সবার কাছে যায় এবং ফোন করতে থাকে, কিন্তু কেউই তাকে ডক্টর বেকের এই ব্যাপারে সাহায্য করতে এগিয়ে আসে না। সিনিয়র ডক্টর তার হাতে তখন একটি ফাইল দেখায় আর বলে এখানে সব ডক্টরই ডক্টর বেকের কার্যক্রমের সমালোচনা করেছে আর এটাই হচ্ছে মূল এভিডেন্স, যা থেকে প্রমাণ হয়ে যায় যে ডক্টর বেকের কার্যক্রম এই হসপিটালে মানানসই নয়। ডক্টর হান তখন কনফারেন্সের দিকে যেতে যেতে বলে সে সিনিয়র ডক্টরের ব্যাপারে সবকিছু ফাঁস করে দিবে। তখনই সে দেখে যে ডক্টর বেক প্রেস কনফারেন্সের দিকে হেঁটে যাচ্ছে। তার সাথে জংউন আর নার্স চংও হাতে কিছু কাগজ নিয়ে যাচ্ছে। সিনিয়র ডক্টর এদিকে কথা বলতে থাকে। তখনই ডক্টর বেক সেখানে ঢুকে পড়ে আর তাকে দেখেই তো পেশেন্টের মা বলতে থাকে সে তার এত বড় ক্ষতি করে কোন সাহসে এখানে এসেছে। এ কথা বলেই মহিলাটি কান্নায় ভেঙে পড়ে। তখনই নার্স চং তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে আর ডক্টর বেক তার বক্তব্য শুরু করে। সে বলে সে কোনো হসপিটালের রুলস ভাঙেনি। জংউন তখন সবাইকে তার হাতের পেপারগুলো দেয় আর ডক্টর বেক বলে এই পেপারে সুন্দরভাবে উল্লেখ করা আছে যে সে পেশেন্টের সাথে আসলে কি করেছিল। বুকাসানের পেশেন্টকে দেওয়া অপারেশনটি সে একইভাবে অন্য আরেকজন পেশেন্টকে দিয়েছিল। সেই পেশেন্টটি চলন্ত হেলিকপ্টারের ভেতরে ছিল। তার সেই অপারেশন করার পরই সে সুস্থ হয়ে বেঁচে ওঠে। তবে বুকাসানের পেশেন্টটি সুস্থ হতে পারেনি কারণ ঠিক সময়ে সে তার কাছে যেতে পারেনি। তারা ঘটনাস্থলে হেলিকপ্টারে করে যেতে চেয়েছিল, কিন্তু এখানে হেলিকপ্টারের আসার পারমিশন ছিল না বলে তাদের অনেকটা সময় রাস্তায় ব্যয় হয়ে যায়, যার ফলে তারা ঠিক সময়ে পৌঁছাতে না পারায় পেশেন্টের এই অবস্থা হয়েছে। তখনই মিনিস্টার কাং এর চেম্বার দেখানো হয়। সেখানে ফায়ার কমিশনারকে হেলিকপ্টার বন্ধ করে দেওয়ার অর্ডারের জন্য জবাবদিহিতা চাওয়া হয়। সে বলে তার ভুল হয়েছে। এরপরই প্রেস কনফারেন্স দেখানো হয়। ডক্টর বেক বলে সে জানে কার অর্ডারে হেলিকপ্টার আসা বন্ধ করা হয়েছে। সে এবার সিনিয়র ডক্টরের দিকে তাকায় আর বলে যে এই কাজটি সেই করেছে। হসপিটালের বাজেট কমানোর উদ্দেশ্যে সে এত বড় অমানবিকের মতো নির্দেশনা দিয়েছে। একথা শুনেই তো পেশেন্টের মা সিনিয়র ডক্টরের গালে একটা চড় মেরে দেয়। আর সবার সামনে এভাবে চড় খেয়ে তো সিনিয়র ডাক্তার অনেক বেশি অপমান বোধ করে আর দ্রুত সেখান থেকে বের হয়ে যেতে চায়। কিন্তু দেখা যায় তখনই রিপোর্টাররা তাকে ঘিরে ধরে। তখন সে কোনো মতে সবাইকে ঠেলে সেখান থেকে বের হয়ে যায়। ডক্টর বেক বলে আর কত মানুষ টাকা বাঁচানোর কথা চিন্তা করে এরকম অমানবিক আচরণ করবে? মানুষের জীবন কি টাকার থেকেও বেশি? সে যদি সময় মতো পেশেন্টের কাছে যেতে পারত তাহলে হয়তো সে আজকে তাদের সাথে সুস্থভাবে থাকতো। সে আরো বলতে থাকে ট্রমা সেন্টারকে সবাই মনে করে মানি ওয়েস্ট, কিন্তু এর গুরুত্ব কতটা সেটা কেউ বুঝতে চায় না। শুধু তারাই বোঝে যাদের কাছের মানুষ সঠিক চিকিৎসা না পেয়ে তাদেরকে ছেড়ে চলে যায়। এর পরের দৃশ্যেই দেখানো হয় সিনিয়র ডক্টরকে অসংখ্য রিপোর্টাররা ঘিরে ধরেছে। তখন সবাইকে থামিয়ে এসে বলে সে নির্দোষ। মিনিস্টার কাং ডক্টর বেককে পাঠিয়েছে তাদের উপর স্পাই করতে। মিনিস্টার কাং তো এইসব কিছু টিভিতে দেখে আর সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে সিনিয়র ডক্টরকে থামাতে হবে, নাহলে সামনে ইলেকশনে তাদের ইমেজ খারাপ হবে। তখন মিনিস্টার কাং এর অফিসে সিনিয়র ডাক্তারের ওই বক্তব্যের জন্য একটা স্টেটমেন্ট প্রকাশ করতে মিডিয়া চাপ দিতে থাকে।
ডক্টর হানও আর্টিকেলে এই ব্যাপারে দেখে। সে তখন ডক্টর বেককে এই ব্যাপারে স্টেটমেন্ট দিতে বলে, কিন্তু সে বলে মিনিস্টার কাং এর একাই এই বিষয়টি সামলানো উচিত, সে কিছুই বলবে না, আর তার উচিত সবাইকে সত্যি বলে দেয়া। এটা শুনে ডক্টর হান বলে তাহলে তো সবাই সব সত্যিটা জেনে যাবে যে সে মিনিস্টার কাং এর হয়েই কাজ করছে। তখনই মিনিস্টার কাং ডক্টর বেককে কল করে আর টিভিতে নিউজ দেখতে বলে। সেখানে দেখানো হচ্ছিল যে দক্ষিণ সুদানের পেশেন্টদেরকে সেবা করার সময় সেখানকার কিছু সন্ত্রাসী হামলা করে বসে, আর তারা তাদের কিছু ডক্টরদেরকেও কিডন্যাপ করে নিয়ে যেতে থাকে। তখন বেশ গোলাগুলি হয়। এতে সেখানে দায়িত্বে থাকা মিলিটারি টিমের ক্যাপ্টেন লির গায়ে গুলি লেগে যায়। তখন তাকে একটি লোকাল হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তার অবস্থার অবনতি হতে থাকে। মিনিস্টার কাং তখন ডক্টর বেককে বলেছিল সে যেন দ্রুত সেখানে গিয়ে ক্যাপ্টেনকে সুস্থ করে তোলে। ডক্টর বেকও যেতে রাজি হয়ে যায়, আর এরপরই সে ডক্টর হানকে সেন্টারের দায়িত্ব দিয়ে দেয়। এরপরই সে জংউন, নার্স চং আর পার্ককে নিয়ে এয়ারপোর্টে আসে। সবাই মিলে প্লেনে ওঠে। এরপরই প্লেন চলতে থাকে দক্ষিণ সুদানের দিকে। অন্যদিকে ডিরেক্টরকে বলা হয় ডক্টর বেক দক্ষিণ সুদানে গেছে। এটা শুনেই তো সে চমকে ওঠে। মিনিস্টার কাং তখন তার চেম্বারে আসে। সে হেলিকপ্টার আসা বন্ধ করার নির্দেশ দেওয়ার কারণে ডিরেক্টরের জবাবদিহিতা চায়। ডিরেক্টর বলে সে এসব বিষয়ে কিছুই জানে না। মিনিস্টার কাং তখন বলে টাকা বাঁচাতে গিয়ে তারা যেই ভুলটা করেছে এই জন্য মিডিয়াতে এখন তাদের ইমেজ নষ্ট হচ্ছে। সে বলে হসপিটালের ট্রমা সেন্টারের জন্য এখন একটি প্রাইভেট হেলিকপ্টার আনার ব্যবস্থা করতে হবে। এই কথা শুনে তো ডিরেক্টর খুবই অবাক হয় আর বলে এটা বাড়াবাড়ি হয়ে যাবে। মিনিস্টার কাং বলে ডক্টর বেক চলে যাওয়ার সময় তাকে এই বিষয়ে দায়িত্ব দিয়ে গেছে যাতে এই হসপিটালে একটি প্রাইভেট হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়, আর সে ডক্টর বেকের কথা মতোই সেটির ব্যবস্থা করবে। এরপরই দৃশ্য পরিবর্তন হয় আর দেখা যায় বেকের প্লেনটি দক্ষিণ সুদানে ল্যান্ড করেছে। সেখানে একজন ডক্টর বেককে বলে ক্যাপ্টেন লিকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। সে বলতে থাকে ক্যাপ্টেন লি টেরোরিস্ট গ্রুপের একজনকে গুলি করেছে, আর সে ছিল সেই গ্রুপ লিডারের ছোট ভাই। এজন্যই টেরোরিস্ট গ্রুপ ক্যাপ্টেন লিকে টার্গেট করেছে এবং প্রতিশোধ নেওয়ার জন্য তার পেছনে পড়েছে। তাই তারা ক্যাপ্টেন লিকে নিরাপদ স্থানে সরিয়ে দিয়েছে। ডক্টর বেক তখন তার টিম সহ ক্যাপ্টেন লির কাছে চলে যায়। সেখানে এক মিলিটারি সার্জেন্ট, তার নাম ডংজু, সে তাদেরকে ক্যাপ্টেন লির কাছে নিয়ে যায়। সে বলে এখনো ক্যাপ্টেনের শরীর থেকে সবগুলো গুলি সরানো হয়নি। ডক্টর বেক তখন ক্যাপ্টেনের রিপোর্ট চেক করে আর বলে তার রক্ত স্বল্পতা দেখা দিচ্ছে। তখনই ডংজু বলে তাদের কাছে যথেষ্ট রক্ত ছিল না, তাই এই অবস্থা। ডক্টর বেক তখন জিজ্ঞেস করে কেন নেই। তখন সে জানায় হসপিটালে যখন টেরোরিস্টরা অ্যাটাক করেছিল তখন সাপ্লাই রুমে আগুন লেগে যায় আর বেশিরভাগ রক্তের ব্যাগ তখন পুড়ে যায়। যাক, তো এরপরই ডক্টর বেক ক্যাপ্টেনকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। এদিকে ট্রমা সেন্টারে তো অনেকগুলো পেশেন্ট এসে ভরে গেছে। এতে তো ডক্টর হান কিছুটা ঘাবড়েই যায়, কিন্তু নার্সের কথায় সে নিজেকে সামলে সেখানকার পরিস্থিতি সামলানোর চেষ্টা করতে থাকে। এদিকে ডক্টর বেক ক্যাপ্টেনের হাত থেকে গুলিগুলো বের করতে থাকে। সেখানে আর 2টি রক্তের ব্যাগ অবশিষ্ট ছিল, তো সেখান থেকেই ডক্টর বেক একটি ব্যাগ ব্যবহার করতে বলে। এদিকে মিনিস্টার কাংকে ডক্টর বেক এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য অফিসিয়ালি রিকোয়েস্ট পাঠায়। ডক্টর বেককে মিনিস্টার কাং তখন মেসেজ দিয়ে সেখানকার অবস্থা জানতে চায়, আর ডংজু এসে ডক্টর বেকের বেশ প্রশংসা করতে থাকে। তখনই একজন এসে বলে মিনিস্টার কাং আর গভর্নমেন্ট লিডার তার সাথে ভিডিও কনফারেন্স করতে যাচ্ছে। ডক্টর বেক তখন একটু রেগে যায় আর বলে যে তাদের তো এখন হাতে তেমন সময় নেই, এসব ভিডিও কনফারেন্স করে সময় নষ্ট করার মানে কি। তো এরপরই সে যেয়ে ভিডিও কনফারেন্সে বসে। সে তাদের এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে বলে জলদি। মিনিস্টার কাং বলে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর মতো বাজেট তাদের হাতে নেই। ডক্টর বেক তখন বলতে থাকে এবারও টাকা না থাকার জন্য কি মানুষ মরে যাবে। এদিকে পার্ককে কল দিয়ে ডিরেক্টর সেখানকার অবস্থা আর বেকের কার্যকলাপ সম্পর্কে জানতে চায়। তো তাদের কথোপকথন নার্স চং শুনে ফেলে। এতে তো সে অনেক বেশি হতাশ হয়ে যায় আর বলে পার্ক ডক্টর বেকের আড়ালে ডিরেক্টরের সাথে যা আলাপ করছিল তা ডক্টর বেককে জানানো দরকার। তখনই জংউন আসে এবং তাদেরকে ইমার্জেন্সি ক্যাপ্টেনের কাছে যেতে বলে। সেখানে গিয়েই তারা দেখতে পায় ক্যাপ্টেনের তো বিপি কমে যাচ্ছে, তার ইমিডিয়েট রক্তের দরকার। পার্ক এসে তখন ক্যাপ্টেনের ইমার্জেন্সির কথা জানায়, আর এটা জানার পরই ডক্টর বেক ভিডিও কনফারেন্স বাদ দিয়ে ক্যাপ্টেনের কাছে চলে যায়। তখন সে দেখতে পায় নার্স চং তাকে নিজের রক্ত দিচ্ছে। ডক্টর বেক বলে ক্যাপ্টেনকে এখানে বেশিক্ষণ রাখা যাবে না, তাকে মেইন হসপিটালে নিয়ে যেতে হবে, না হলে তাকে আর বাঁচানো যাবে না। ডংজুন বলে টেরোরিস্টরা তো বাইরে অপেক্ষা করছে, তারা ক্যাপ্টেনকে দেখলে মেরে ফেলবে। কথা শোনার পরেও রিস্ক নিয়ে ডক্টর বেক ক্যাপ্টেনকে অ্যাম্বুলেন্সে তুলে হসপিটালে যাওয়ার জন্য রওনা দেয়। যেতে যেতেই রাত হয়ে যায়। এরপর তারা একটা গেটের সামনে আসে। সেখানে বন্দুক হাতে কিছু সৈনিক ডক্টর বেকের কাছে আসে আর তার পরিচয় চায়। ডক্টর বেক পরিচয় দিয়ে বলে সে হলো মালাক। তো এই পরিচয় দেওয়ার পরেও তারা তাকে আটকে রাখে, যেতে দেয় না। এদিকে তো অ্যাম্বুলেন্সের ভেতরে পেশেন্টের অবস্থা খারাপ হতে থাকে। উপায় না পেয়ে ডক্টর বেক তার গাড়ি টান দেয় আর এখানেই স্ক্রিন ব্ল্যাক হয়ে যায়। এরপর দেখানো হয়
ডক্টর বেক একটা টান দিয়ে জোরে অ্যাম্বুলেন্সটি চালিয়ে গেটের ভেতর ঢুকে পড়ে। তখনই তাকে কন্ট্রোল রুম থেকে দেখে সেখানকার কমান্ডার চিনে ফেলে। সে বলে এ হচ্ছে মালাক, তাকে ঢুকতে কেউ যেন বাধা না দেয়। তো অ্যাম্বুলেন্সটি ঢুকে একটি হসপিটালের ভেতরে যায়। বাইরে থেকে সেখানকার লোকজন বলতে থাকে আফগানিস্তানে থাকা অবস্থায় ডক্টর বেক অনেক মানুষের সেবা করেছে, তাই তার প্রয়োজনে সবাই তার পাশে দাঁড়াবে। তো ডক্টর বেক এবার ক্যাপ্টেনের অপারেশন শুরু করে। সে ক্যাপ্টেনের পেট থেকে ভুঁড়ি বের করে জং উনকে বলে যে সেখান থেকে বুলেট বের করতে। এরপরই সে ক্যাপ্টেনের হাতে আর্টিফিশিয়াল বোন লাগায়। জং উনও বুলেট বের করে। আর নার্স চং ক্যাপ্টেনকে রক্ত দেওয়াতে বেশ দুর্বল হয়ে পড়েছিল। তো এরপর সারা রাত ধরে ক্যাপ্টেনের অপারেশন হয়। সকালে দেখা যায় নার্স চং এবার নিজে রক্ত নেয়, কারণ সে অনেক বেশি দুর্বল হয়ে পড়েছিল। তো তখন সে জংউনকে দেখে ক্যাপ্টেনের অবস্থা জিজ্ঞেস করে। জংউন বলে ক্যাপ্টেন এখন স্বাভাবিক অবস্থায় আছে। এদিকে দেখা যায় ডক্টর বেক সেখানকার কমান্ডারের সাথে কথা বলে। কমান্ডার তাকে বন্ধুর মতোই ট্রিট করে। ডক্টর বেক তখন কমান্ডারকে বলে সে যেন তাদের সাউথ কোরিয়া যাওয়ার সকল ব্যবস্থা করে দেয়। এর পরের দৃশ্যে দেখানো হয় নার্স চং আর জংউন একসাথে খেতে বসেছে। চং তখন বলে এটি কোন জায়গা? জংউন বলে এটি হচ্ছে ব্ল্যাক উইন্সের একটা শাখা। এখানে ডক্টর বেক আগে কাজ করত। এখানে কাজ করলে অনেক টাকা দেওয়া হয়। নার্স চং বলে তারা নার্সদেরকেও হায়ার করে। একথা শুনেই তো জংউন খাওয়া বন্ধ করে তার দিকে তাকিয়ে থাকে। তখনই ডক্টর বেক সেখানে আসে আর তাদেরকে বলে তাড়াতাড়ি খাওয়া শেষ করতে, কারণ তারা এখনই সাউথ কোরিয়ার উদ্দেশ্যে রওনা দিবে। কমান্ডার তাদেরকে একটি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেয়। তো পার্ক সেখানে আসতে থাকে। তখনই নার্স চং তাকে আটকে দেয় আর বলে সে জানে যে পার্ক ডিরেক্টরের স্পাই হয়ে তাদের উপর নজরদারি করছে। এ কথা সে ডক্টর বেককে জানাবে না যদি পার্ক তাদের ইমার্জেন্সি সব সার্জারিতে সাহায্য করে। পার্ক তখন সাহায্য করতে রাজি হয়ে যায়। তো এত সহজে সাহায্য করতে রাজি হওয়াতে নার্স চং তাকে এর কারণ জিজ্ঞেস করে। পার্ক বলে সে ডিরেক্টরের স্পাই না হলে ডিরেক্টর অন্য আরেকজনকে পাঠাবে, তাই অন্য কেউ এসে সত্যিকারের স্পাইগিরি করার চেয়ে তার নিজের এখানে থাকাই ভালো। পার্ক আরো বলে তার পড়া শেষ না হওয়া পর্যন্ত সে ট্রমা সেন্টারকে সাহায্য করতে চায়। এদিকে সবাই প্লেনে উঠে যায়। প্লেনটি সাউথ কোরিয়ায় যাওয়ার জন্য টেক অফ করে। তো কোরিয়ায় প্লেন আসা নিয়ে সব জায়গায় তো নিউজ প্রচার হতে থাকে। প্লেনটি ল্যান্ডও করে। সেখানে তো তখন অসংখ্য রিপোর্টার আর মিনিস্টার কাংও উপস্থিত ছিল। ক্যাপ্টেনকে অ্যাম্বুলেন্সে তুলতেই রিপোর্টাররা সেই জায়গা ঘিরে ধরে। ডক্টর বেক তখন রিপোর্টারগুলোকে নিজের কাছে আসতে বলে আর তাদের জানায় ক্যাপ্টেন অনেক দ্রুত সুস্থ হয়ে যাবে। এরপরই সে অ্যাম্বুলেন্সে ওঠে। সেখানে নার্স এগনেস বলে একটা আর্জেন্ট কলে আগুন লাগার কথা শুনে ডক্টর হান সেখানে চলে গেছে। আর এটা জানতে পেরে তো ডক্টর বেক তাদেরকে হসপিটালে যেতে বলে সে অন্য গাড়িতে করে ডক্টর হানের কাছে চলে যায়। ডক্টর হান সেখানে অসংখ্য রোগীদের সাহায্য করার চেষ্টা করছিল। সে সময় ডক্টর বেককে দেখে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। অন্যদিকে অ্যাম্বুলেন্সে করে ক্যাপ্টেনকে হসপিটালের সামনে আনা হয় আর সেখানকার রিপোর্টারদের ভিড় ঠেলে তাকে কোনো মতে হসপিটালের ভেতরে ঢুকানো হয়। এদিকে আগুনের ওখানে প্রায় সবাইকে সরিয়ে নেওয়া হয়, কিন্তু একজন রোগীকে সরিয়ে নেওয়া বাকি থেকে যায়। ডক্টর বেক তখন সেই রোগীকে আনতে গেলে সেই সময় একটা বিস্ফোরণ হয়। এতে তো ডক্টর বেক গুরুতরভাবে আহত হয়। তার ইন্টারনাল অর্গানের টিস্যু ক্ষতিগ্রস্ত হয়, তাই তাকে দ্রুত হেলিকপ্টারে করে হসপিটালে আনা হয়। এদিকে ক্যাপ্টেনকে তার বেডে সেট করার পর জংউনের কাছে একটা কল আসে আর তাকে ডক্টর বেকের সিরিয়াস অবস্থার কথা জানানো হয়। তখনই তো জংউন আর নার্স চং দুজনেই এটা শুনে খুব ঘাবড়ে যায়। তাই জংউন তখন ইমার্জেন্সি সেন্টারকে দ্রুত রেডি হতে বলে। এদিকে হেলিকপ্টার হসপিটালে আসলে জংউন আর নার্স চং ডক্টর বেককে হেলিকপ্টার থেকে নামায়। ডক্টর বেক তখন জংউনের কানের কাছে বলে এবার সব ডিসিশন জংউনকে একাই নিতে হবে। যাক, তো এরপরই বেককে ভিতরে নিয়ে যাওয়া হয়। ডক্টর হান বলে তার সিটি স্ক্যান করাতে হবে। জংউন তখন সিটি স্ক্যানের রুম এবং অপারেশন থিয়েটারের রুম দুটির দিকে তাকায়। সেভাবে এখন তার কি করা উচিত সে মনে মনে বলতে থাকে। এখন সে একজন লিড ডক্টর এবং তাকেই ডিসিশন নিতে হবে। তাই সে সময় নষ্ট না করে ডক্টর বেককে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। এরপরে অপারেশন করার জন্য রেডি হয়ে যায়। সে সময় পার্ক এসে বলে ডক্টর বেকের ইনজুরি কতটা গভীর সেটা জানার জন্য তো সিটি স্ক্যান করতে হবে। জংউন এতে রাজি হয় না। পার্ক বলে একটা ভুল ডিসিশনের জন্য ডক্টর বেকের জীবন রিস্কের মধ্যে পড়ে যেতে পারে। জংউন তখন বলে তারা সবাই যেন এই বিষয়ে তার উপর আস্থা রাখে। ডক্টর বেককে সে কিছুই হতে দিবে না। তারপর সে এই অপারেশনে সবার সাহায্য চায় আর এরপরই সে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে অপারেশন শুরু করে। দৃশ্য পরিবর্তন হয়। দেখা যায় অপারেশনের বেশ কিছুদিন পার হয়ে গেছে। ডক্টর বেক তার চোখ খুলে তাকায়। জংউন তখন ডক্টর বেকের রুমের সামনে আসে। সেখানে অন্যান্যরা বলে যে ডক্টর বেকের জ্ঞান ফিরে এসেছে।
লিড ডক্টর হিসেবে তারা জংউনকে আগে ঢুকতে বলে। তো সেখানে ঢোকার পরই ডক্টর বেক জংউনকে জিজ্ঞেস করতে থাকে তার এই অবস্থায় ট্রমা সেন্টার ঠিকমতো দায়িত্ব পালন করেছিল কি। জংউন বলে হ্যাঁ, আর সবকিছু ঠিকঠাক ভাবেই চলছে। তারপরে ডক্টর বেক জংউনকে বলে সে তার সিটি স্ক্যান না করে কেন অপারেশন করেছে। সে তখন ডক্টর বেককে বলতে থাকে যে সে তো তাকে বলেছিল তাকে লিড ডক্টর হিসেবে ডিসিশন নিতে, তাই সে তাই নিয়েছে। তখন ডক্টর বেক জংউনের এই অপারেশনের প্রসেসটা সম্পর্কে জিজ্ঞেস করে। জংউনও তখন তার বর্ণনা দেয়, আর এটা শোনার পরই ডক্টর বেক প্রথমবারের মতো জংউনের প্রশংসা করে। জংউন তো এতে এত খুশি হয় যে সে চিৎকার করতে থাকে, আর তার এই আচরণ দেখে তো বাইরে থেকে সবাই ভেতরে ঢুকে পড়ে। তো ডক্টর বেককে সুস্থ হতে দেখে তো সবাই খুশি হয়। এর পরের দৃশ্যে দেখানো হয় ডক্টর বেক টিভিতে মেডিক হেলিকপ্টারের গুরুত্ব সম্পর্কে বলছে, এবং সে চায় বাজেটের কথা চিন্তা না করে যেন সরকার হসপিটালের মেডিক হেলিকপ্টারের ব্যবস্থা করে, যাতে সময় মতো রোগীদের কাছে পৌঁছে তাদের জীবন বাঁচানো যায়। তো এরপরই ডক্টর বেক ডিরেক্টরের বাসায় যায়। সে তাকে বলে সে জানে আগামীকালের মিটিংয়ে সে ডক্টর বেকের প্রাইভেট হেলিকপ্টারের ব্যবস্থা করার প্রস্তাবে বাধা দিবে। ডিরেক্টর তখন বলে ন্যাশনাল রেস্কিউ টিম থেকে এখন হেলিকপ্টার দিবে, তাই প্রাইভেট হেলিকপ্টারের কোনো দরকার নেই। তখন ডক্টর বেক বলে রেস্কিউ টিমের হেলিকপ্টার তো রাতে আসে না। ডিরেক্টর বলতে থাকে সে কি এই হসপিটালকে লোকাল হসপিটাল মনে করেছে যে 24 ঘন্টা পেশেন্টদেরকে নিয়ে পড়ে থাকতে হবে? সে এত হসপিটাল থাকতে কেন তার হসপিটালকে এরকম করতে চাচ্ছে? ডক্টর বেক বলে সে কেন এই হসপিটালকে বেছে নিয়েছে সেটা বলতে হলে তো সে কেন ডাক্তার হয়েছে তা বলতে হবে। তো এরপরই দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ডক্টর বেক বলে তার বাবার গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু কোনো হসপিটাল তাকে তখন নিতে চায়নি। অবশেষে একটি হসপিটাল তাকে নেয়। সেখানে একজন ডাক্তার তার বাবাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে। সেই ডাক্তার আর কেউ নয়, সে হলো ডিরেক্টর। ডক্টর বেক তখন ডিরেক্টরকে বলে সে তো তাকে দেখেই ডাক্তার হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, সে তার মতো একজন ডাক্তার হতে চেয়েছিল। সে আরো বলে সে ভাবেনি 24 বছর আগে যে ডক্টরকে সে দেখেছে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবন বাঁচাতে, সে আজ এমন হয়ে যাবে। একথা বলেই ডক্টর বেক সেখান থেকে চলে যায়। আর তার এই সব কথা শুনে ডিরেক্টর তো চুপচাপ সেখানে বসে থাকে আর চিন্তায় মগ্ন হয়ে যায়। কিছুক্ষণ পরই সে প্রাইভেট হেলিকপ্টারের ব্যবস্থা করার ফাইলে অ্যাপ্রুভাল সাইন দিয়ে দেয়। এরপরই দেখা যায় ওই প্রাইভেট হেলিকপ্টারটি হসপিটালের ছাদে রয়েছে, আর তা উদ্বোধনের জন্য সেখানে মিনিস্টার কাং সহ সবাই জড়ো হয়েছে। কিন্তু ডক্টর বেক আর জংউন সেখানে নেই। দেখা যায় তারা দুজন একটি কনফারেন্স করছে। সেখানে সদ্য পাশ করা তরুণ তরুণীদের ট্রমা সেন্টারে আসার জন্য উৎসাহ দেওয়া হয়। এরপরই দেখা যায় জংউন বিজ্ঞপ্তি বিতরণ করছিল। সেখানে ডংজুও আসে। সে ট্রমা সেন্টারে কাজ করার জন্য এখন রাজি হয়ে যায়। এদিকে ডক্টর হান উদ্বোধনী অনুষ্ঠানে নিজের বক্তব্য দিতে থাকে। তখনই সেখানে ডক্টর বেক আসে। সেও নিজের বক্তব্য দিচ্ছিল, কিন্তু ঠিক সেই সময়ই দেখা যায় তার কাছে একটি ইমার্জেন্সি কল চলে আসে যে এক্ষুনি একজন গুরুতর পেশেন্টের কাছে পৌঁছাতে হবে। একথা শোনার সাথে সাথেই ডক্টর বেক তার বক্তব্য ছেড়ে দেয়, আর সেই হেলিকপ্টারে তার টিম সহ উঠে পড়ে আর রওনা দেয় সেই পেশেন্টের গন্তব্যের উদ্দেশ্যে। আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। একজন ডক্টর যে তার পেশেন্টের জন্য কতটা ডেডিকেটেড হতে পারে সেটা এই গল্পেই ফুটিয়ে তোলা হয়েছে। যাক, তো এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনারা আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।